তাহলে আমি একটু বলি, আমার ভুলটা শুধু ছিল ওই যে আমরা ওই মানে আমরা হেডলাইনে, যাই মানে আমরা হেডলাইনে। ভাই আমি একটু কথাটা শেষ করি, 1 মিনিট। হ্যাঁ, এভাবে আচ্ছা করলে বলেন। তো হলো না, ক্লাসগুলো আসলেই হয়ে যাচ্ছে এখন। যিনি যার মানে হোমওয়ার্ক কেউ কোনো দিচ্ছিলাম কিন্তু উনি সমাধান কথা এইভাবে বলেন। পাবে না। যে যে স্যার মূল হোমওয়ার্ক ক্লাসটা শুরু কোনটা করলে করতেছে ভালো হয়। বলেন। সবাই কথা জি। বলতেছে, ক্লাস শুরু করে। আচ্ছা, আমি আপাতত সবাইকে মিউট করে দিয়ে আমি হচ্ছে আমার ইসে চলে যাচ্ছি। কাইন্ডলি একটু হোল্ড করেন সবাই। আচ্ছা, এটা হচ্ছে সমস্যাটা হচ্ছে আপনারা যেটা করেছেন যে হেডিংটা ঠিক মতো দেন নাই, আর হচ্ছে আহ, আপনাদের হচ্ছে এই মাঝখানের স্পেসিংটা ভুল ছিল, আপনাদের ফরম্যাটিংটা ভুল ছিল। ফরম্যাটিংটা মানে ঠিক করা খুব জরুরি। আপনাদের কাজের মাধ্যমে আমি যেই হোমওয়ার্কটা দিয়েছি এটার মাধ্যমে আসলে ফরম্যাটিংটাই দেখানোর চেষ্টা করেছি। আর হচ্ছে হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই হচ্ছে এখনো মনে হয় লিঙ্কটা পাচ্ছেন না। তো এই জন্য বারবার ফোন আসতেছে আমার ওই লিঙ্কের জন্য। তো কাইন্ডলি একটু গ্রুপটা ভালো মতো কি চেক। তোর কত কি খবর? আচ্ছা, আমি মাইকটা বন্ধ করি নাই না। আচ্ছা, বন্ধ করে দিচ্ছি। আম, তো আপনারা কাইন্ডলি একটু গ্রুপটা চেক করবেন, বারবার মেসেঞ্জার গ্রুপ চেক করলেও হয়, এই গ্রুপ চেক করলেও হয়। আর যারা আজকে নিউ জয়েন করেছেন, যারা এভাবে আজকে নিউ জয়েন করেছেন তাদের আসলে আহ, সেরকম ভাবে কোনো এটা হচ্ছে জাস্ট আগে গত ক্লাসটা ছিল ওরিয়েন্টেশন ক্লাস, ওখানে তেমন কিছুই দেখানো হয় নাই। তো যারা মিস করেছেন বা যারা ওই পরিচিতি ক্লাসটা মিস করেছেন তারা আসলে আহ, সেভাবে কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আমি নিজেই আপনাদেরকে ক্লাসটা এখন আবার একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু অনেক সমস্যাই হয়েছে, অনেকের এখনই প্রবলেম আছে। তো আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, আপনারা একটু কাইন্ডলি চেক করে দেখেন। তো আমরা গুগলে চলে গেলাম। গুগলে চলে যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে 9 ডটসে গেলাম। 9 ডটসে যাওয়ার পর ড্রাইভে যাব। ড্রাইভে যাওয়ার পর এরকম ভাবে একটা ড্রাইভের যে ওয়েবসাইটটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমি আমার আরেকটা অ্যাকাউন্টে চলে গেলাম। এখান থেকে এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর গুগল মিট গুগল শিটসে চলে যাব। গুগল শিটসে চলে যাওয়ার পর ব্ল্যাঙ্ক শিটসে ক্লিক করব। ব্ল্যাঙ্ক শিটসে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখন আসেন, কথা হচ্ছে যে আপনাদেরকে তো গত ক্লাসে বলেছি যে কিভাবে আহ, মানে কিভাবে হোমওয়ার্কটা সাবমিট করতে হয়। এখন আপনাদের যে ভুলভ্রান্তিগুলো ছিল ওগুলো মানে ওগুলো ঠিক করে আমি একটা কাজ করার চেষ্টা করি। আপনাদের হোমওয়ার্কটাই কিভাবে একটু প্রফেশনালি ভাবে মানে সাবমিট করা যেত, প্রফেশনাল ভাবে সাবমিট করা যেত সেই বিষয়টা সম্পূর্ণ দেখিয়ে আমি ওইভাবে একটা হোমওয়ার্ক সাবমিট করার চেষ্টা করি। ঠিক আছে? তো আমি ধরুন এখান থেকে ২টা ঘর নিলাম, ২টা ঘর সিলেক্ট করলাম। ২টা ঘর সিলেক্ট করে আমি এখান থেকে মার্জ সেলস একটা অপশন আছে না, মার্জ সেলস, এই অপশনটা আমি সিলেক্ট করে দিলাম। এই অপশনটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে লিখতে পারি ক্লাস 1 হোমওয়ার্ক। এভাবে করে লিখে আমি এটাকে, এই যে দেখতে পাচ্ছেন হরিজন্টাল অ্যালাইন, এটা দিয়ে আমি মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে আসার পর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন আছে, এটা থেকে আমি মানে একদম মাঝে থেকে একদম মাঝ বরাবর নিয়ে আসলাম। ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে আপনার এই যে ভার্টিক্যাল অ্যালাইনটা আছে এটা দিলে হচ্ছে একদম উপরের দিকে চলে যায়, মাঝে চলে আসে এবং নিচে চলে যায়, এতটুকুই। তো এটা করার পর আমি মাঝ বরাবর নিয়ে আসার পর এটাকে আমি এখন সিলেক্ট করে এটাকে যেহেতু আমার হেডিং, এটাকে আমি একটু একটা বড়, একটু সাইজটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এখন আমি যে বললাম যে আমাদেরকে কিছু প্রফেশনাল ফন্ট ইউজ করতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমাদের ফন্টগুলো হতে হবে একটু মানানসই, একটু প্রফেশনাল। কার্সিভ ফন্ট ইউজ করা যাবে না। ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে টাইমস নিউ রোমান সিলেক্ট করতে পারি। টাইমস নিউ রোমান হচ্ছে আপনার ডিফল্ট সফটওয়্যার, ডিফল্ট মানে ডিফল্ট ফন্ট।
যেটাকে আমরা বাংলাদেশে হচ্ছে আপনার প্রফেশনালি ব্যবহার করা হয়ে থাকে, যে কোনো অফিসিয়াল কাজে হোক, যে কোনোভাবেই হোক, এবং ওয়ার্ল্ড ওয়াইডও টাইমস নিউ রোমান অনেকই ব্যবহার করা হয়ে থাকে। আর এছাড়াও আপনার ক্যালিবারি আছে, ক্যালিবারি আছে, তারপর হচ্ছে আপনার এরিয়েল আছে, এবং এই ফন্টগুলো আসলে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আর বাংলার ক্ষেত্রে সবসময় আপনারা ব্যবহার করবেন হচ্ছে সুতননি এমজে, সুতননি এমজে, আর হচ্ছে আহ, যেটা আছে বর্তমানে যে অব্র ফন্টটা আছে নিকশ, এটা হচ্ছে বাংলাতে ব্যবহার করা হয়। এই দুইটা হচ্ছে প্রফেশনাল ফন্ট হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। এখন কথা হচ্ছে যে আমি এটাকে তো একটা হেডিং তো অবশ্যই দিলাম। হেডিং দেওয়ার পর এখন আমি একটা সিরিয়াল নাম্বার দিলাম, একটা সিরিয়াল নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পর এখানে আমি কোশ্চেন্স দিতে পারি। এখানে আমি অ্যান্সার দিতে পারি, অ্যান্সার দিতে পারি। দেওয়ার পর এখন একটা সমস্যা হয়েছে, একটা সমস্যা কি হয়েছে যে আমার হচ্ছে যেই হেডিংটা আছে এটা আমার কোশ্চেন অ্যান্সার সিরিয়াল নাম্বার এগুলো থেকে অনেক বাইরে চলে গেছে। তো আমি এটার মার্জিন সেন্টারটা উঠাই দিই, উঠাই দিয়ে আমি মার্জিন সেন্টারের যে লেখা, মার্জিন সেন্টার হচ্ছে আমি এই দুইটা ঘর করি, ঠিক আছে, এই যে এই দুইটা ঘরে আমি মার্জিন সেন্টার করি। আচ্ছা, মার্জিন সেন্টার করলাম। এই যে এখন আমার মার্জিন সেন্টার হইলো, সবই হইলো, আমার সিরিয়াল নাম্বারও হয়ে গেল, আমার কোশ্চেন হয়ে গেল, আমার অ্যান্সার হয়ে গেল। তো এখানে আমি ধরুন একটা সিরিয়াল নাম্বার দিলাম, সিরিয়াল নাম্বার দিলে দেওয়ার পর হচ্ছে আমার বলতে পারি ধরুন কথার কথায় আমি একটা কোশ্চেন নেই, ইজ হোয়াট ইজ ডাটা এন্ট্রি, হোয়াট ইজ ডাটা এন্ট্রি, ঠিক আছে। এখন এই যে হোয়াট ইজ ডাটা এন্ট্রি এই লেখাটা হচ্ছে বাইরে চলে গেল। তো বাইরে চলে যাওয়ার পর এখন আমি কি করতে পারি, আমি এখন হচ্ছে আমার এই এই যে এই যে আমার কলামটা সিলেক্ট করা হয়েছে এই কলামের বাম পাশে ডান পাশে চলে আসলাম, ডান পাশে লাইনের উপর, এই লাইন থেকে এখন মাউস ধরে আমি একটু টান দিলাম, আমার কোশ্চেনটা মানে ঘরটা বড় হয়ে গেল, ঘরটা আমি একটা মানে লেখাগুলো একটা ঘরের মধ্যে নিয়ে আসতে পারলাম। তো এরপর হচ্ছে আমি এটার অ্যান্সারটা খুঁজবো। অ্যান্সারটা খোঁজার জন্য আসলে আমি গুগলে চলে যাই, আপনারা বেশিরভাগ মানুষই এটাই করেছেন, আর ভবিষ্যতেও আপনারা এটাই করবেন আমি জানি। তো এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি হোয়াট ইজ ডাটা এন্ট্রি। যদি আমার হচ্ছে এটা আমার হচ্ছে আমি মাইক্রোসফট এজ ইউজ করতেছি, এজে হচ্ছে ডিফল্ট সার্চ ইঞ্জিন হচ্ছে আপনার বিং থাকে, তো এই জন্য প্রবলেম হয়। হোয়াট ইজ ডাটা এন্ট্রি এটা যদি আমি লিখে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন যে একটা উত্তর চলে আসলো। এখন আমি এখানে চলে গেলাম, এখানে চলে যাওয়ার পর আমি এখান থেকে একটা উত্তর আমি নিয়ে নিতে পারি কপি করে একটা বোঝানোর জন্য। তো প্রথমেই যে উত্তরটা থাকবে ওইটা না নিয়ে আপনার চেষ্টা করবেন যে একটু ভিতর থেকে নেয়ার, একটু মানে একটু বেছে নেয়ার। তো কি হয় প্রথমটা সবাই সিলেক্ট করে আসলে, যে একটা মানে চুরির যে একটা আছে, ধরা না পড়ার মতো চুরি করাটাই বেটার আসলে। তো এই আর কি। আহ, আচ্ছা, আপাতত আমি কোনটা নিতে পারি, এইটাই নেই। আচ্ছা, এই লাইনটুকু নেই, এই লাইনটুকু নিয়ে হচ্ছে আমরা চলে গেলাম আমাদের অ্যান্সারে। তো আমি অ্যান্সারে আমার লাইনটা পেস্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন যে লাইনটা অনেক দূর চলে যাচ্ছে। এখন আমি একটু বড় করে নিলাম, আমার আগের মতো করে আমি একটু বড় করে নিলাম যাতে আমার একটু মানানসই লাগে। কিন্তু এখন আমি এইভাবে বড় করতে পারি, বিধায় কি আমি একদম মানে বড় করতে 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 এই পাশে চলে যাব, তারপর আমার কোশ্চেন হয়ে যাবে এতটুকু, আমার অ্যান্সার হয়ে যাবে এতটুকু। আমার তো এইভাবে করা দরকার নেই, এইভাবে করলে হচ্ছে জিনিসটা প্রফেশনাল লাগে না। তো আপনারা যেটা করবেন এটা মানে এই সেলে ক্লিক করবেন, সেলে ক্লিক করার পর সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে যে এখানে টেক্সট ওয়ার্প নামে একটা অপশন আছে, টেক্সট ওয়ার্পিং, এখান থেকে হচ্ছে ওয়ার্প
ওয়ার্প অপশনটা সিলেক্ট করে দিবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন যে একটা মানে এতটুকু জায়গার মধ্যে ও সুন্দর করে চলে আসলো। এখন আপনার যেটা করতে হবে, আপনার লেখাগুলো হচ্ছে অনেক বাজে দেখাচ্ছে, মানে লাইনটা হচ্ছে আপনার এক এক জায়গা থেকে এক এক রকম হয়ে আছে। একটু মানে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটু কম, এখানে একটু বেশি, এখানে একটু কম, এভাবে হয়ে আছে। তো এটাকে ঠিক করার জন্য আমি এখান থেকে হচ্ছে যে জাস্টিফাই যে অপশনটা আছে, জাস্টিফাই অপশন একটা থাকার কথা, কন্ট্রোল শিফট যে থাকার কথা, কন্ট্রোল শিফট যে চাপ দিলে জাস্টিফাই হওয়ার কথা। এটা মনে হয় ডকে থাকে, সরি, তবে জাস্টিফাই করা যায়। তো জাস্টিফাই করে নিতে পারলে আপনার জন্য বেটার। যাই হোক, তো এখান থেকে হচ্ছে আপনি এই যে লেখাটা আছে এই লেখাটাকে আসলে নিচে চলে আসছে। এই লেখাটা যদি নিচে না থেকে মাঝ বরাবর থাকতো তাহলে হয়তো একটু ভালো লাগতো। তো আমি এটাকে একটু মাঝ বরাবর নিয়ে যাই, সরি এখান থেকে না, এটা থেকে একটু মাঝ বরাবর নিয়ে যাই। মাঝ বরাবর নিয়ে তারপর হচ্ছে এই জিনিসটাকে আমি একই কাজ করে মাঝ বরাবর নিয়ে আসি। মাঝ বরাবর নিয়ে আসার পর এখন আমি এই সিরিয়াল নাম্বারটাকে হচ্ছে আমি যে সিরিয়ালের ঘরগুলো আছে এগুলোকে আমি হচ্ছে একটু বোল্ড করে দিলাম। এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি একটু বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর হচ্ছে এই যে ঘরটা আছে এটা বোল্ড হয়েছে, ঠিক আছে। এখন আমি এইগুলোকে একটু মাঝ বরাবর নিয়ে আসি। এই যে মাঝ বরাবর নিয়ে আসলাম, ওকে, সরি, আবার এটাতে আচ্ছা, মাঝ বরাবর নিয়ে আসলাম। এখন এইভাবে করে এখন দেখেন এই যে একটা উত্তর চলে আসছে, এটা এটার মধ্যে আমরা আরেকটু কাজ করতে পারি। এটা এখন মাঝে চলে আসছে, এটাকেও আমরা চাইলে একটু বোল্ড করে দিতে পারি। এখন যে লেখাটা আছে বা এখন যে এটা আছে এটা কিন্তু আমরা এখন আমাদের ধরুন এতটুকু কাজ লাগবে বা এতটুকু আমাদের কোশ্চেন অ্যান্সার আছে, এতটুকুকে আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে অল বর্ডার করে দিতে পারি। এই যে অল বর্ডার করে দিলাম, অল বর্ডার করে দেওয়ার পর আমরা এখানে হচ্ছে এইটাকে একটা ফিল কালার দিব। ফিল কালার দিয়ে এই যে একটা ফিল কালার দিব, এই যে একটু হালকা একটা ফিল কালার দিলাম। তারপর হচ্ছে আমরা নিচের এটাকে একটা ফিল কালার দিলাম, এটাকে আরেকটু হালকা কালার দিলাম। হালকা কালার দিয়ে এখন হচ্ছে আমি আমার মানে কোশ্চেন অ্যান্সারগুলো তৈরি করলাম, ঠিক আছে। আমি আমার কোশ্চেন অ্যান্সারগুলো এইভাবে করে তৈরি করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু জিনিসটা দেখতে অনেকটাই মানে ভালো লাগতেছে। হ্যাঁ, আমি কি বোঝাতে পেরেছি বা সবাই কি দেখতেছেন? জি স্যার। জি জি দেখতে পাচ্ছি। ও, রেকর্ডিং এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? জি নাই জি না, নাই রেকর্ডিং হচ্ছে রেকর্ডিং। না স্যার। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং আমার হচ্ছে। একটা প্রশ্ন আছে। জি জি, আমার বলেন। একটা আমার একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে, আছে। হ্যাঁ, একজন আমার একজন করে প্রশ্নটা আগে বলেন, আমি সবাই শেষ করি। বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া শেষ করেন আগে। প্রশ্নটা হচ্ছে যে আপনি যে প্রথম লাইনটা আপনার অ্যান্সারটা বড় হয়ে গেছে, আপনি লেখাটা ভাঙ্গে ছোট ঘরে আনছেন হুম হুম। প্রথম অ্যান্সারটা। দ্বিতীয় অ্যান্সারটা যদি ওইরকম সেম বড় হয়, আমরা কি ওইটা কি অটো হয়ে যাবে না আমরা কি ওইভাবে নিয়ে আসবো? না, ওটা আপনি সিলেক্ট করে ওইভাবে করবেন, ওইভাবে আবার ওইভাবেই করবেন। আর যদি তাহলে এমন আমার হয় ওই যে আপনি ঘর কি আমি যে ওয়াল বর্ডারটা করছি, ওয়াল বর্ডারটা কি ওইভাবেই থাকবো নাকি ওইটা অটো বড় হবে? আপনি যদি মনে করেন, আপনি তো বলতেছেন যে আপনার যদি আবার সেই লেখাটা আবার যদি ওরকম হয়, ধরুন আমি যদি এখানে জি পেস্ট জি। করি, এই যে দেখেন আবার এরকম হয়ে গেছে, ঠিক না? এইটারে এখন আপনার আপনি আবার ওইভাবে ওইভাবে আপনি একইভাবে ওটা দুই করতে হবে। নম্বর, আপনি ওইটা 2 নম্বরে করেন তো, একটু আমি একটু দেখি 2 নম্বরে আচ্ছা, আপনার সিরিয়াল মাইকটা নাম্বার বন্ধ 2 দিয়ে করুন। জি ভাইয়া ঠিক আছে। এই অপশনটা ফোনের মধ্যে আসে না কেন? এই অপশনটা ফোনেও আছে। আমি আপনাকে হয়তো টেক্সট ওয়ার্পের যে ফোনের যে সাবমিট করার যে ভিডিওটা দিয়েছিলাম ওটার মধ্যে টেক্সট ওয়ার্পিং দেখাইছি। আপনি একটু কাইন্ডলি, আমি যে ভাইয়া ফোনে টেক্সট সাবমিট ওয়ার্কিং করে ওটা আসেনি ভাইয়া আমার ফোনে, আমি ইনস্টল করছি সে ওই টেক্সট ওয়ার্কিং অপশনটা আসে না আমার ওই অপশনে। আসার কথা, ওটা হয়তো বা আপনি একটু কাইন্ডলি চেক লিংকটা করেন। শেয়ার করে ওয়ান করবেন।
হ্যাঁ অনেকবার চেক করছি বাট আসে নাই। এটা একগুলা ইয়ে আচ্ছা, আসে কিন্তু এই সব আপনার আসে না, কোনটা সেভ আসে ইয়ে আসে। আপনার কি হয় কোনটা আসে সেটা আমাকে একটু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন মেসেজে, আমি তাহলে আমি দেখে আপনাকে জানাই দিব। আর আপনার মাউথটা অনেক সমস্যা হচ্ছে, আওয়াজ হচ্ছে, তো এই জন্য বন্ধ করে দিলাম। ওটা আমাকে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, পাঠাইলে আমি আপনাকে চেক করে দিব। আচ্ছা, এই যে বা আমি যেটা, দেখতে পাচ্ছেন, জি জি, হ্যাঁ এখন আপাতত কেউ কথা বলেন না, আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আবার সেই একই হয়ে গেল। তো এখন আমি যদি এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখন যদি আমরা একসাথে করি দেখি হয় কিনা। এই দেখছেন টেক্সট ওয়ার্ক হয়ে গেছে। তো আপনি যেটা করতে পারেন, প্রথমে হচ্ছে আপনি সবগুলো লেখা লিখতে পারেন, লিখে পরে একসাথে টেক্সট ওয়ার্ক করে দিতে পারেন। অথবা অথবা আপনি প্রত্যেকবার যখন আপনি একটা লেখা লিখছেন যে এটা বাইরে চলে গেছে, এটাকে আপনি এটার মধ্যে গেলেন, যাওয়ার পর যে এখানে টেক্সট ওয়ার্পিং নামে যে একটা অপশন আছে, একটু বাঁকানো তীরের মতো, এই তীরের অপশনটাতে ক্লিক করলেন, ক্লিক করে টেক্সট ওয়ার্প লিখে দিলেন, ক্লিক করলেন, তাহলে টেক্সট ওয়ার্প হয়ে গেল। ঠিক আছে? স্যার আমি সে কমেন্টস পাই নাই, ওই যে আমি যে হোমওয়ার্ক জমা দিয়েছিলাম সেখানে কমেন্টস পাই নাই আপনার কোনো। অনেকে ডাবল জমা দিয়েছে, তো হয়তো বা আপনারটা স্কিপ হয়ে গেছিল, সরি। আপনার হয়তো আমি দেখে দিব না, সমস্যা ভাই নেই। আমি আমার সমস্যাটা মেসেঞ্জারে স্ক্রিনশট করে দিয়েছি, আপনি যদি একটু দেখতেন আচ্ছা, ঠিক আছে, আমি মেসেঞ্জারে গ্রুপে। আপনার, ওকে, আমি ক্লাস শেষে দেখব। এখন আচ্ছা ভাই, আমার একটা একজন, প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি বলতে চেয়েছিলেন, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে গতকালকে এর আগের দিন ক্লাসে ওটা ক্লিয়ার, আমার কাছে আজকেও ক্লিয়ার, যেটা আপনি দেখাচ্ছেন আরো সুন্দর ফরম্যাটের, মানে আরো সুন্দর, ভালো ভালো লাগছে আর কি। কিন্তু যখন হুম। আমি মানে আপনাকে শেয়ার করার আগে যদি আমি এটা নিজে পরবর্তীতে কাজ করতে চাই, মনে হলো যে না আজকে একটু কাজ করা হয়েছে, এরপরে আরেকটু সুন্দর কালারিং বা আরেকটু সুন্দর ডিজাইনটা আমি করতে পারি, তাহলে মানে নিজের কাছে ওটা কিভাবে সেভ করবো আসলে? ওটাতে কপি শেয়ার করে, যেমন আপনাকে দিচ্ছি আমি, এটা সামনে দিচ্ছি অটোমেটিকলি গ্রুপে। আপনার সেভ হয়ে যাবে। আপনি হচ্ছে আপনার যে ড্রাইভ আছে, ড্রাইভের মধ্যে যে গুগল শিটে আমরা যে গেলাম, আপনি ওইভাবে গেলে আপনি ড্রাইভে পেয়ে যাবেন। এই যে যেমন ও ধরেন, আচ্ছা, ওই ইয়েতে পাবো মানে হ্যাঁ হ্যাঁ, গুগল ডট এই যে কমে যেমন গিয়ে? ধরেন এখানে সেভ থাকবে, ঠিক আছে, এখানে সেভ আচ্ছা থাকবে। আচ্ছা। এই যে ড্রাইভগুলো, আপনার ড্রাইভ আছে না, এই ড্রাইভে সেভ থাকবে। বা আপনি কিন্তু ধরেন ভাই আমি একটু চেষ্টা করছিলাম কি, যে মাথার উপরে যে লিঙ্কটা, মানে সেটা কপি করে এমএস ওয়ার্ডে রাখার চেষ্টা করছিলাম, আবার ওখান থেকে ক্লিক করলে ওই যে আপডেট ব্রাউজার ইত্যাদি ইত্যাদি কি যেন আজে বাজে কথা আসে আর কি। আচ্ছা, আমি দেখাই দিতেছি কিভাবে শেয়ার করতে হয়। বা ধরেন আপনি একটা কাজ করেছেন, সেই কাজটা হচ্ছে আপনি গুগল পরে শিট আর একটু ডট ভালো কম, করবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গুগল শিটস ডট কমে চলে যাবেন, গুগল শিটস লিখে সার্চ করবেন, ওই গুগল শিটসে চলে গেলে আপনার যেই ইমেলের, যেই ইমেলটা দিয়ে আমাকে শেয়ার করছেন, মানে যেই ইমেলের গুগল শিটে আপনি কাজটা করেছেন, ওই ইমেলটা যদি অন থাকে, তাহলে আপনার যেই, আপনি যে নিজে যেই কাজগুলো করেছেন সেটা আপনাকে দেখাবে। আপনি যেই কাজটাই করেছেন সবই ওখানে সেভ থাকবে। ঠিক আছে? স্যার, বুঝতে পারছেন? এখন এখন বাকি আছে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক সাবমিশনটা। ঠিক আছে? এখন আমরা ধরেন এটা একটা ফরম্যাট করলাম, সুন্দর করে অ্যান্সার করলাম, সবকিছু ঠিক আছে। আমরা হচ্ছে এই যে অনেকের হচ্ছে লাইনের বাইরে চলে গেছে। ঠিক আছে? দেখা যাচ্ছে যে এই যে ধরেন সিস্টেম কথাটা হচ্ছে মানে এই দাগের বাইরে চলে গেছে। তো সেটাও একটু খেয়াল রাখবেন। তো এরপরে হচ্ছে আমি যে এখানে শেয়ারে চলে যাব। এই যে শেয়ার দেখতে পাচ্ছেন উপরে, এই শেয়ারে চলে যাব। এই শেয়ারে চলে যাওয়ার পর ক্লিক করব। আচ্ছা, আমার হচ্ছে ইসের নাম দেওয়া হয় নাই, স্প্রেডশিটের নাম দেওয়া হয় নাই। আমি একটা স্প্রেডশিটের নাম দিব, এটা দেখানো হয় নাই। কাইন্ডলি একটু আবার দেখাই। ঠিক আছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। স্যার এই কাজগুলো আমি মোবাইল ফোন দিয়ে করতে পারবো না? হ্যাঁ, আমার মোবাইল ফোনের দিয়ে কিভাবে করবেন সেই সাপোর্ট ভিডিও একটা আমি অলরেডি আপনার ফেসবুক গ্রুপে দিয়ে দিছি। ফেসবুক যে গ্রুপটা আছে ওখানে দেয়া আছে, আপনি ওটাও দেখে নেবেন। আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে যে মেসেঞ্জার গ্রুপে মেসেজ করবেন, আমি বা অন্যরা যারা আছেন তারা আপনাকে হেল্প করার চেষ্টা করবেন। ঠিক আছে? স্যার আমি তো এই আজকে নিউ প্রথম ক্লাস করতেছি, তো তো ফার্স্ট জি। মেসেঞ্জার গ্রুপে অ্যাড হইনি। আচ্ছা, ওই মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটার পোস্টও আমি দিয়ে দিছি। আপনার ফেসবুক গ্রুপে দেয়া আছে, ওইখানে লিঙ্কটাতে ক্লিক করে অ্যাড হয়ে যাবেন। আর যদি ওটাও আচ্ছা সমস্যা হয় স্যার, তাহলে আচ্ছা। আমার আমার ফেসবুকে আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে অ্যাড করে দিব। ঠিক আছে? আচ্ছা স্যার, ওকে। তো এই যে আমি কালকের ক্লাসের যা আছে আমি দেখাই দিচ্ছি। তো আমরা একটা নাম দিব। আমি আপনাদেরকে কি বলেছিলাম যে নামটা এভাবে দিবেন হচ্ছে ডিই, তারপর হচ্ছে ডিই হচ্ছে আপনাদের
500 612 আর হচ্ছে আপনার নামটা, ধরুন আমার নাম হচ্ছে তানভীর, আমি তানভীর দিলাম। তো এরপর আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, এই যে এটা, বা আপনার না করলেও হয়, ওটা বড় হয়ে যায়, আপনারা জাস্ট এতটুকুই রাখেন। এতটুকু রাখার পর হচ্ছে এটা হচ্ছে আপনাদের প্রথম ক্লাসের হোমওয়ার্ক। আপনি প্রথম ক্লাসে এই হোমওয়ার্কটা সাবমিট করলেন। এখান থেকে এই যে গুগল শিটসের যে অপশনটা আছে, এখান থেকে এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে লিখবেন HW1, এই পেজের নাম দিলেন HW1। এখন আপনাদের যখন আমি দ্বিতীয়বার গুগল শিটসের কাজ দিব, তখন আপনি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটা পেজ নিয়ে নেবেন, তখন এটার নাম চেঞ্জ করে দিবেন HW2। এমন এমন করে আপনি হচ্ছে আহ, মানে আপনার প্রত্যেকটা হোমওয়ার্ক, গুগল শিটের প্রত্যেকটা হোমওয়ার্ক আপনি এই মানে একটা ফাইলের মধ্যেই করবেন, একটা ফাইলের মধ্যে করে করে আপনি সবগুলো হোমওয়ার্ক জমা দিবেন আমাকে। যখনই শেয়ার করবেন তখনই এই ফাইলটাই শেয়ার করবেন। বুঝতে পারছেন? এখন হচ্ছে আমাদের ফাইল তৈরি হয়ে গেল, আমাদের ফরম্যাটিং তৈরি হয়ে গেল, আমাদের সমস্ত কিছু তৈরি হয়ে গেল। ভাই আমার একটা এর- কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ, বলেন। আপনি দেখুন ওই শিটের উপর লিখছেন হোমওয়ার্ক 1 হোমওয়ার্ক 2। আমরা যখন সাপোজ মনে করেন আমরা কাজ স্বীকার করে যদি আমরা কাজ পাই, সেক্ষেত্রে আমরা ওইখানে কি লিখবো? আমরা ওইটা হচ্ছে গিয়ে আপনার ক্লায়েন্টের যে কাজ থাকবে, ধরেন আপনাকে ডাটা স্ক্র্যাপিং এর কাজ দিল বা ইমেল কালেকশনের কাজ দিল, তখন আপনি ওইটা লিখবেন। ও মানে আমার যে হেডলাইনটা লিখবো, মানে যে বিষয়ের কাজ দেবে সেই বিষয়ের নামটা ওখানে লিখবো। এটা হচ্ছে আপনার কাজের সুবিধার জন্য, বা অনেক সময় দেখা যায় যে আপনি একটা ক্লায়েন্টকে কাজটা জমা দিলেন, সে হচ্ছে আপনাকে মানে সে হচ্ছে আপনার কাজটা মানে কোথায় কোনটা আছে বা কোথায় কি আছে সেটাই বুঝলো না। ঠিক আছে? আমার একটা প্রশ্ন আপনি যদি ছিল। নামগুলো ঠিক মতো দেন, আমি কথাটা শেষ করি তারপর আপনি প্রশ্ন করেন। নামগুলো যদি ঠিকমতো দেন, একটা নেম মানে আপনার যদি ফরম্যাটটা ঠিক রাখেন আর নামগুলো ঠিকমতো ভাবে সাজিয়ান, তাহলে একটা মানুষ হচ্ছে, যেমন ধরেন আমি আপনার ক্লায়েন্ট, হ্যাঁ, আপনি হোমওয়ার্কটা জমা জি জি। দিচ্ছেন, আপনি হোমওয়ার্কটা কোথায় লিখছেন, কিভাবে লিখছেন, আমি সেটাই খুঁজে পাচ্ছি না, বা আপনার কোন জায়গায় কোন হোমওয়ার্কটা আছে সেটাই আমি খুঁজে পাচ্ছি না, তাহলে আমার জন্য দেখাটা কিন্তু টাফ হয়ে যাবে, আমি দেখতে পারবো না, বিরক্ত হব। জি এইটা। আপনারা যদি এভাবে সুন্দর করে নাম দেন, সুন্দর করে করেন, তাহলে হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা দেখতেও সুবিধা হবে, কাজের ক্ষেত্রেও আপনার যে ক্লায়েন্টকে কাজ দিবেন তারাও একটু খুশি হবে। আপনাদের মানে একটা জিনিস কি, আপনি ধরেন একটা রেস্টুরেন্টে গেছেন বা কোথাও গেছেন, তো আপনার হচ্ছে জিনিসটা আগে দেখতে সুন্দর লাগতে হবে। আপনার যেই ধরুন আপনি একটা কিছু অর্ডার করছেন, সেটা দেখতে সুন্দর লাগতে হবে। দেখতে সুন্দর লাগলে তারপর আপনি ওটা ধরেন অর্ডার করার চিন্তা করলেন বা খাওয়ার চিন্তা করলেন। তো বিষয়গুলো হচ্ছে এরকম যে আপনার কাজটা আগে সুন্দর হতে হবে, কাজের প্রথম দেখাতে হচ্ছে ক্লায়েন্টের সেটাই ভালো লাগতে হবে, বা সেটা জি জি। আপনার ওভাবে লাগতে হবে, না হলে হচ্ছে ক্লায়েন্ট মানে আপনার কাজ দেখে কোনোই ইমপ্রেস হবে না। ঠিক আছে? স্যার, জি জি, বুঝছি। আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার, এই যে আমরা কি আপনার শেয়ার করব কি আপনার গ্রুপে? না, না, ফেসবুক পোস্টে আমি বলেই দিয়েছি, পোস্টে বলাই আছে। আচ্ছা, এখন হচ্ছে একটু আমি শেয়ারটা একটু দেখাতেন যদি। কমেন্টে করবেন, ফেসবুকে যে কমেন্টটা করব, মানে যেই পোস্টটা করব, প্রত্যেক হোমওয়ার্ক 1 2 দিয়ে আমি সুন্দর করে ছবি দিয়ে দিয়ে দিব। ধরেন আগামী আগামী ক্লাসে আমি ছবি দিয়ে দিয়ে দিব হোমওয়ার্ক 2, তখন আপনার হোমওয়ার্কটা ওভাবে সাবমিট করতে হবে। আচ্ছা, যাই হোক, তো আপাতত আমরা নেক্সটে চলে যাই। তো এখান থেকে হচ্ছে আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এরকম একটা মেনু ওপেন হবে। এখান থেকে যে রিস্ট্রিক্টেড যেটা আছে, এটাকে আপনি ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিংক এটা দিয়ে দিবেন। এনিওয়ান উইথ দ্য লিংক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কপি লিংক, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেন হচ্ছে আপনি আমার যেই ফেসবুক পোস্টটা আছে, ধরেন এটাই হচ্ছে আমার হোমওয়ার্ক 2 এর পোস্ট, এখানে জাস্ট আপনি গিয়ে আপনার লিঙ্কটা এভাবে শেয়ার করে দিলেন। শেয়ার করে দিয়ে আপনি হচ্ছে কমেন্ট করে দিলেন। এখন এই যে দেখেন আমি যে কমেন্টটা করলাম, কমেন্টটা হোক, হ্যাঁ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন উনার কমেন্টটা অ্যাক্সেস আছে, উনারটার ছবি দেখাইছে, আমারটাও অ্যাক্সেস আছে, আমারটার মধ্যে একটা ছবি দেখাইছে। বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি অ্যাক্সেস দেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার যদি ছবিটা আসে বা ফাইলের একটা আসে, তাহলে হচ্ছে আপনার মানে হোমওয়ার্ক শেয়ারিংটা মানে সঠিক হয়েছে। আর অনেক ক্ষেত্রে হয় এরকম যে লোগো দেখায়, কিন্তু ওটা হচ্ছে নেটের প্রবলেমের কারণে মাঝে মাঝে লোড হইতে পারে না, কিন্তু 90% ক্ষেত্রে হচ্ছে আপনার
যদি ছবি না দেখায় তাহলে আপনার অ্যাক্সেসের প্রবলেম আছে, এটা আপনার বুঝতে হবে। এখন যদি আমি এখানে ক্লিক করি বা যে কেউ আমার ক্লিক করলে আমার এই ফাইলটাতে চলে আসবে। আমি কি বুঝাতে পেরেছি? জি 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 স্যার। জি বুঝছি। ইয়েস, আমি কাজটা স্যার মোবাইল দিয়ে করছিলাম তো, এই জন্য রেস্ট্রিক্টেড হয়ে আছে, এটা এনি অন করে না, দিতে পারিনি। এখন আপনার মেসেঞ্জারে দিয়েছে স্যার, এই যে আমাদের আচ্ছা, এখন জুম ওটা লিংকে আপনারা মেসেঞ্জারে। দেখতেই পারবেন, ওটা আমি সাপোর্ট ভিডিও দিয়ে দিয়েছিলাম, ওটার মাধ্যমে আপনি করতে পারবেন। এখন হচ্ছে বর্তমানে ভাইয়া হচ্ছে আমার একটা আপনাদের, প্রশ্ন আছে। জি জি বলেন। ভাইয়া ওই যে গত ক্লাসের ইনস্ট্রাকশন আর আজকের ইনস্ট্রাকশন তো সেম, কাজে আমি তো ওভাবেই পোস্ট করেছিলাম, আপনি কমেন্ট করেছিলেন যেটা শেয়ারটা হয় নাই, পরে মনে হয় আমি একটু ট্রাই করেছিলাম। তো ভাইয়া যদি আমারটা একটু ফিডব্যাক দিতেন ভালো হতো আর কি। বেগম রেশমা আপনারটা নয়। ওইটাই হয়েছে, আপনার মানে সেটিংসটা ওভাবে আপনি এনিওয়ান উইথ দ্য লিংক করেন নাই, আপনি শেয়ার করেছেন যে লেটেস্ট সেটিংসটা ওভাবে হয় নাই। হ্যাঁ করেছিলাম তো ভাইয়া, তারপর আমি বুঝতেছি না যে কেন। না না, আপনি কি মোবাইল দিয়ে করেন না ল্যাপটপ দিয়ে করেন? না 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 না, ল্যাপটপ ল্যাপটপ। এভাবেই করতে হবে, তাহলে তো দেখাই দিলাম, আপনি এভাবে ট্রাই করেন, আপনারটা হয়তো বা আচ্ছা হয় নাই। দেখি সেকেন্ড ক্লাসে হয়েছে কিনা, জি কিন্তু মানে সেম ইনস্ট্রাকশনটা আমি ফলো করেছি আসলে, তারপর কেন হলো না। কিন্তু ইয়েতে আমার আবার ইমেলে আবার আসছে, কেউ কেউ হয়তো বা দেখার চেষ্টা করেছিলেন আমার হোমওয়ার্কটা, এক্সেসটা দিচ্ছি কিনা, আমি আবার অ্যাকসেপ্ট করেছিলাম কোথাও কোথাও। জি আচ্ছা, ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যালো জি বলেন, জি বলেন। ভাইয়া, আমি এটা পোস্ট করার পরে মানে কমেন্টে আমার লিংকটা পাওয়া যাচ্ছে না যে আর গ্রুপে। আপনার লিঙ্কটা আপনি এই মেসেজটা আমাকে মেসেঞ্জার গ্রুপেও বলেছিলেন, আমি আপনারটা দেখে বলেছিলাম যে আপনারটা দেখা যাচ্ছে, আপনি একটু ভাইয়া কাইন্ডলি এটা চেক খুঁজবো করে। কিভাবে, একটু দেখাবেন গ্রুপে খুঁজবো কিভাবে? এই যে আমি যেভাবে মানুষের কমেন্ট খুঁজে খুঁজে হোমওয়ার্ক খুঁজে বের করলাম, আপনি সেভাবে খুঁজবেন, আপনার নিজের নামটা খুঁজবেন। পাই নাই যে, আমি অনেক খুঁজছিলাম কিন্তু আর পাচ্ছি না। পাবেন না স্যার কেন? আমি একটা আপনার কথা এখানে, বলতে চাই। হ্যাঁ আপনার এখানে তো ছিল। একটু দেখাবেন ভাইয়া? হ্যাঁ বলেন, কে যেন একটা কথা বলতে চাচ্ছেন। জি স্যার, আমি গুগল ড্রাইভ থেকে সেরা করছি না, আমি সরাসরি গুগল শিট থেকে, তারপর এই এমএস এক্সেল এ কাজ করছি, তারপর আমি ওইখান থেকে শেয়ার করছি, কিন্তু শেয়ার আমি এনিওয়ান টেনিওয়ান এমন কিছু দিছি না। আমার আমার ফাইলটা কি আছে কমেন্টে, হোমওয়ার্ক কমেন্টে আছে, কি কিন্তু দেখা আপনার যায়? ফাইলটা হয়তো বা দেখতে পারিনি। ঠিক আছে, অ্যাক্সেস না দিলে আমি দেখতে স্যার পারবো একটু না। দয়া করে দেখবেন, আচ্ছা, দয়া এখন করে আমি দেখবেন। হচ্ছি আপনাদের এই মানে এই কাজটার পাশাপাশি হচ্ছে আমি ক্লাসে চলে যেতে চাচ্ছি, কারণ জি জি স্যার। লং হয়ে যাচ্ছে। হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে স্যার। ভাইয়া আমার একটা কোশ্চেন কথা ছিল বলেন। ভাইয়া। হ্যাঁ পোস্ট বলেন। করতে দেখাতে সময় চলে যায় স্যার, ক্লাসে যান। হ্যালো, দয়া করে দেখবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই যে করে আপনি মেসেজ দেখতে পাচ্ছেন যে প্রশ্ন করলেন, যে ভাইয়া, আপনারটা খুঁজে পাচ্ছেন না, এই যে দেখতে পাচ্ছেন, আমি তো আপনারটা দেখতে পাচ্ছি। নিজেরা যদি জি ভাইয়া, ভালো করে, আমার মনে হয় ক্লাস শেষ করে কথাবার্তা বললে ভালো হয়। হ্যাঁ জি জি তো জি আপনারা চলে যদি আসছে। নিজেরা, আপনাদের তো আমি বলছি যে আপনাকে আমি মেসেঞ্জারও বলেছি যে আপনি গ্রুপটা আছে, আপনারা যদি নিজেরা একটু ক্লাস স্যার শেষ করে নতুন কথাবার্তা টপিক বলুন, প্রশ্ন শুরু উত্তর পর্ব করেন, ক্লাস শেষ করে। 50 মিনিট কিন্তু শেষ হয়ে গেছে। জি 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 একমত আমি। তো এখন হচ্ছে আজকে আমাদের হচ্ছে বেসিক, আপনাদের হচ্ছে সবার একই প্রশ্ন থাকলে এটা নেওয়া সম্ভব না, তো বাকি আমরা হচ্ছে আগাই। এখন সবার আসলে এতটুকু বুদ্ধি থাকা উচিত যে মানে যেহেতু একই সমস্যা সবাই ফেস করতেছেন, তো আমি যদি একজনের উত্তরটা দেই তাহলে বাকি সবার ওটা বুঝে নেওয়া উচিত আসলে, আমি উচিত, এতটুকু জি। আপনাদের থেকে এক্সপেক্ট করি। এখন সেটা হচ্ছে না। তো যাই হোক, এখন আপনাদের বর্তমানে যে আজকের যে কোর্সটা, এটা আজকের যে টপিকটা, এটার মধ্যে যেই এটা হয় ওটা হচ্ছে কিছু বেসিক ধারণা দেয়া হয়, কিছু প্রশ্ন উত্তর নেওয়া হয়, যারা একদম নতুন, যাদের আইডিয়া নাই যে ফ্রিল্যান্সিংটা কি বা ডাটা এন্ট্রিটা কি, তো সেই বিষয়ে যাতে আমি একটু মানে আমরা একটু ধারণা পাই, বা আমরা একটু বেসিক যেই ধারণাটা আছে, বুকিশ ধারণা বলে, বা যেটা হচ্ছে আপনার মৌখিক ধারণা, ওইটার ক্লাসটা আজকে। এখানে হচ্ছে আমি চাইছিলাম যে আপনাদের এটা শেষ করে আসলে কিছু দেখাইতেও চাইছিলাম, তো দেখি এটা হয় কিনা। তো আপনারা একটু কাইন্ডলি বলবেন যে মানে ফ্রিল্যান্সিং কি, এটা যদি কেউ একটু বলতেন, একজন করেই বলবেন, সবাই বলার চেষ্টা করবেন না। ফ্রিল্যান্সিংটা ফ্রিল্যান্সিং, হলো একটা মুক্ত পেশা, জি স্বাধীন পেশা। আচ্ছা, আর কেউ
এই উত্তরের বাহিরে আর কেউ যদি কিছু জি, বলতে চান। ফ্রিল্যান্সিং হইলো যে স্যার ঘরে বসে আমরা ইন্টারন্যাশনাল থেকে আমরা যেই ডলারে ইনকামটা করব, ঘরে বসে আমরা দেশের বাইরের যে সার্ভিসটা দিব, এটা মূলত ফ্রিল্যান্সিং। আর ডেটা এন্ট্রিটা হলো স্যার আমরা বিভিন্ন ডাটা কালেকশন করে আমি দেব, জাস্ট লাইক আপাতত ফ্রিল্যান্সিং কি সেটাই জিজ্ঞেস করেছি। জি আর জি স্যার। এর বাহিরে যদি আর কেউ বলতে চান, একই উত্তর কেউ দিবেন না। একই উত্তর দেওয়ার হলে আর বলা দরকার নেই। অন্য কিছু যদি অ্যাড করতে চান তাহলে সেটা বলুন। ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে ডলার উপার্জন করতে পারবেন, স্বাধীনভাবে সেই কাজটা করতে পারবেন। আচ্ছা, এর বাহিরে কেউ আছে? Sir, freelancing means self-employment. আচ্ছা, আমি আপাতত আপনাদেরটা শুনেছি। এখন আমি নিজে যদি একটু বলি, ওটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং মুক্ত পেশা, ঠিক আছে। ফ্রিল্যান্সিং মুক্ত পেশা আপনারা বলেছেন এবং আমাদেরকে সেভাবে ধারণাটাই দেয়া হয় যে ফ্রিল্যান্সিং মুক্ত পেশা। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে ফ্রিল্যান্সিংটা সম্পূর্ণ মুক্ত পেশা না। আপনাকে যখন একটা ক্লায়েন্ট একটা কাজ দিবে, তখন সে অলরেডি মানে এক্সপেক্ট করবে যে আপনি ওটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিবেন। ঠিক আছে? আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিবেন। ধরেন একজন বলল আপনাকে যে আমি আহ, সাত একদিনের মধ্যে আপনি আমাকে এই কাজটা করে দিবেন, বা 2 দিনের মধ্যে আপনি এই কাজটা করে দিবেন। তো এই যে বলল, এই যে একটা ধরাবাঁধা নিয়ম আছে, এই যে একটা ধরাবাঁধা আপনার আছে, তো আপনি কি পুরোপুরি মুক্ত? আপনার সেটা মনে হচ্ছে যে না, আমার কাজ করতে ইচ্ছা হলো না, আমি সেটা করলাম না, এভাবে তো না। আপনি হ্যাঁ মুক্ত আছেন, কিন্তু আপনার হচ্ছে দিন শেষে হচ্ছে কি, যেমন ধরুন আমার একদিনে কাজটা দিতে হবে বা 2 দিনে কাজটা দিতে হবে। আমি চাইলাম যে না, সকালবেলা আমি কাজটা করব না, সকালবেলা আমি একটু বেশি ঘুমাবো। তো ঘুমালাম, কিন্তু আমার কিন্তু মানে রাত্রের মধ্যে কাজটা কমপ্লিট করতেই হবে। এখন হইতে পারে আমি সকালে কাজটা করলাম, রাত্রেবেলা রেস্ট নিলাম বা রিভিউ দিলাম, বা এমনও হতে পারে যে আমি সকালবেলা একটু রেস্ট নিয়ে রাত্রেবেলা কাজটা করলাম, কিন্তু আমার হচ্ছে একদিনেই কাজটা করে দিতে হবে। তো এই যে একটা ধরাবাঁধা গণ্ডি তো অবশ্যই আছে। তো এই যে বিষয়টা যে আছে, এটাতে হচ্ছে কি আপনি সম্পূর্ণ মুক্ত না। আপনি ধরতে পারেন যে আপনার মানে মুক্ত জিনিসটা আছে, কিন্তু সম্পূর্ণ না। এখন সম্পূর্ণ মুক্ত আপনি হতে পারবেন কখন? যখন আপনি একটা পর্যায়ে পৌঁছে যাবেন বা একটা অবস্থানে পৌঁছে যাবেন, যখন আপনার ডিমান্ডটা ওরকম হবে যে ক্লায়েন্ট আপনাকে খুঁজবে, যে আমি মানে আপনাকে দিয়ে কাজ করানোর জন্য তারা হচ্ছে আপনাকে খুঁজবে, বা আপনাকে খুঁজে বের করবে যে আমার এই কাজটা বা আমার এই প্রজেক্টটা যদি আপনি করতেন তাহলে আমার জন্য ভালো হতো। তো তখন আপনি বলতে পারবেন যে না, আমি আপনার এই কাজটা এখন করতে পারতেছি না, আমার এখন চাপ আছে, বা আমার এখন অন্য কাজ আছে, আমি আপনার কাজটা হচ্ছে 1 সপ্তাহ পর থেকে ধরব। তখন ক্লায়েন্ট আপনার সেই কথাতেই রাজি হবে, কারণ যেহেতু আপনার হিউজ পরিমাণ একটা ডিমান্ড আছে বা আপনাকে সে খুঁজতেছে, তখন তার সেটা দায়ভার। তখন ওই পর্যায়ে চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে জিনিসটা হচ্ছে আপনার জন্য একটা মুক্ত পেশা হবে। এর আগ পর্যন্ত আসলে আমি সেটা মুক্ত পেশা বলে আমি নিজে মনে করি না আসলে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আউটসোর্সিং কি, হোয়াট ইজ মানে আউটসোর্সিংটা কি, এটা যদি কেউ একটু বলতেন, একজন একজন করে বলবেন। যেটা মার্কেটের বাইরে। না, পুরোপুরি আসে নাই। আউটসোর্সিং ব্যাপারে আর যদি কেউ বলতে চান। আউটসোর্সিং হলো বিদেশ থেকে আয় উপার্জন করা। না, হয় নাই আসলে। আরেকজন? ভাইয়া যখন কোনো প্রতিষ্ঠান আছে তাদের কোনো কাজ বাইরের কাউকে দিয়ে করিয়ে নেয়, ওটা হচ্ছে আউটসোর্সিং। হ্যাঁ, অনেকটা চলে এসেছে। তো উনার যেহেতু চলে এসেছে, আমি আর কারো থেকে নিতেছি না। আউটসোর্সিংটা বলতে আমি এতটুকুই বুঝাচ্ছি, ধরুন আমার একটা প্রতিষ্ঠান হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের কথাই বলি, অ্যাস্ট্রা আইটির কথাই বলি। তো অ্যাস্ট্রা আইটিতে ধরুন আমরা অনেকজন কাজ করতেছি, কথার কথা 100 জন কাজ করতেছে। তো 100 জন কাজ করতেছে, তাদের এখন 100 জন খুবই
মানে এখন যা তাদের ওয়ার্কলোড ফুল, ঠিক আছে, তাদের ওয়ার্কলোড ফুল, তাদের আর নেক্সট আর কোনো কাজ নেওয়া সম্ভব না। এখন আমাদের হচ্ছে আরো প্রজেক্ট রয়েছে যেগুলো আসলে আমরা কাজ করাবো, কিন্তু আমরা সেরকম মানুষ খুঁজে পাচ্ছি না। তো তখন আমরা কি করলাম, আমরা কাউকে দিয়ে সেই কাজটা করাই নিলাম। তো আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে আউটসোর্সিং। তো এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আউটসোর্সার আর ফ্রিল্যান্সারের মধ্যে পার্থক্যটা কি, বা কে আউটসোর্সার বা কে ফ্রিল্যান্সার, যদি একটু আমাকে একটু ব্যাখ্যা দিতে পারতেন। স্যার আউটসোর্সার তো হচ্ছে যিনি বাহিরের যিনি কাজটা করে দেয় সে হচ্ছে আউটসোর্সার, আর ফ্রিল্যান্সার হচ্ছে এটা তো একটু কনফিউশন হয়ে গেল। হ্যাঁ, আপনাদের কনফিউশন হবে সেটা আমি জানি, এই জন্যই আসলে প্রশ্নটা করছি। স্যার ফ্রিল্যান্সার হচ্ছে যিনি কাজ করায় উনি হচ্ছে ফ্রিল্যান্সার। আর আউটসোর্সিং বলতে যে যে নিজের কাজটা অন্যের মাধ্যমে করায় সেটা হচ্ছে আউটসোর্সিং, আর যে অন্যের কাজটা করে দেয় সেটা হচ্ছে ফ্রিল্যান্সার। হ্যাঁ, এইটা ঠিক আছে। আমি যেহেতু আরেকজনকে দিয়া কাজ করাচ্ছি, বা আমি যেহেতু কাজটা প্রোভাইড মানে দিতেছি তাকে করার জন্য, তো আমি হচ্ছি আউটসোর্সার, ঠিক আছে। আর আমার হয়ে ধরুন আপনি কাজটা করতেছেন, তা আপনি হবেন হচ্ছে ফ্রিল্যান্সার। ক্লিয়ার? আপনার কাজ হচ্ছে, আপনি হচ্ছেন ফ্রিল্যান্সার, আমি হচ্ছি আউটসোর্সার এই ক্ষেত্রে। ভাইয়া সহজ একটা এক্সাম্পল দিব। হ্যাঁ, সেটা বলেন। হচ্ছে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সার, যদি আমি ব্যক্তি আর প্রতিষ্ঠান চিন্তা করি, প্রতিষ্ঠান হচ্ছে আউটসোর্সিং বা আউটসোর্সার, আর হচ্ছে ফ্রিল্যান্সার হচ্ছে যিনি কাজটা করেন আর কি। হ্যাঁ, এটা এইভাবেও হয়। আচ্ছা, আবার আওয়াজ হচ্ছে, একটু কাইন্ডলি মাইকটা বন্ধ রাখবেন, কারণ হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, তো প্রশ্ন উত্তর পর্বে আসলে সবার মাইক এভাবে বন্ধ রাখা যায় না। সো আসলে এখন আসেন, ডাটা এন্ট্রিটা কি, যদি কারো আইডিয়া থাকে যে ডাটা এন্ট্রিটা কি আসলে। স্যার আমি বলবো, জি জি বলেন। বিশেষ কতগুলো তথ্য সংগ্রহ করে তাকে লিপিবদ্ধ করাকে ডাটা এন্ট্রি বলে। এটা তো আপনার মানে গুগলের উত্তর হয়ে গেল, আপনার নিজের থেকে কিছু যদি বলতেন। স্যার আমি বলবো, জি জি। ডাটা এন্ট্রি হলো মূলত কম্পিউটার সিস্টেম ভিত্তিক তথ্য টাইপ করা, যেমন ডিজিটাল ফাইলিং বা ক্যাবিনেট জিনিসগুলো সহজে সংগঠিত করা যায় বা অ্যাক্সেস করা যায়। আচ্ছা, আর কেউ? স্যার আমি বলবো, জি। ডাটা অর্থ হচ্ছে তথ্য, আর এন্ট্রি লেখা, যেটা লেখার কাজ করা হয় এরকম। আচ্ছা আচ্ছা, এখন আর কেউ? এটার মধ্যে একটা ভালো মানে সমস্যা আছে, সবারই প্রথম প্রথম থাকে, এই জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আর কয়েকটা উত্তর নিতেছি, কারণ আগের প্রশ্নগুলোতে কয়েকটা মানে উত্তর কাছাকাছি এসেছে, কিন্তু এখন কিন্তু একটাও কাছাকাছি আসে নাই। তো আর কেউ যদি বলার থাকে তাহলে বলতে পারেন। জি আমি বলি একটু। হ্যাঁ বলেন। অনেকগুলি তথ্য যখন সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা হয় সেটাকে ডাটা এন্ট্রি বলা হয়। আচ্ছা স্যার কোন তথ্য সংগ্রহ করাকে ডাটা এন্ট্রি বলা হয়। আচ্ছা, আমি এখন আমার ব্যাখ্যাতে যাই, আমি একটু মাইকটা বন্ধ করি। এখানে ভয়েস রেকর্ডিং হচ্ছে ডাটা এন্ট্রি বলতে আমরা যে তথ্য যেটা হচ্ছে আপনার তথ্য কালেক্ট করা বা তথ্যের একটা ডাটাবেস তৈরি করা, ওটাকেই বোঝানো হয়। কিন্তু কথা হচ্ছে যে আপনারা যে বললেন যে ডিজিটাল ওয়েতে বা কম্পিউটারে ডাটা এন্ট্রি, কম্পিউটারেই যে শুধু ডাটা এন্ট্রি করা যায় বা তথ্য এন্ট্রি করা যায় ওটা কিন্তু না। আপনারা যে আমরা যেরকম খাতার মধ্যে আগের দিনে যে একটা মনে করেন খাতার মধ্যে বা ফাইলের মধ্যে যে অফিসে ওরকম ভাবে যে ডাটাটা কালেক্ট করা হতো, ওটাও কিন্তু এক ধরনের ডাটা, ঠিক আছে। তথ্যটাকে মানে এন্ট্রি করাটাই হচ্ছে ডাটা এন্ট্রি। এখন এই তথ্যটা কিরকম হতে পারে, তথ্য যে শুধু আপনার টেক্সটে হবে বা আপনার হচ্ছে এক্সেলে হবে সেরকম কিন্তু না। জিনিসটা হচ্ছে যে আপনার বিষয়টা বুঝতে হবে যে মানে ভিডিও, টেক্সট মানে হচ্ছে যে লেখাগুলো, আমাদের অক্ষরগুলো, ইমেজ, ভয়েস, তারপর হচ্ছে আপনার যে অডিও বলেন, ভয়েস তো অডিও, মিউজিক, যেই কোনো ধরনের কিছু, সব কিছুই হচ্ছে ডাটা, ঠিক আছে। এভরিথিং ইজ ডাটা।
এর মানেটা কি? আপনি যে ডাটা এন্ট্রি, আমি এটা কেনই বা বলতেছি বা কেনই বা এটা নিয়ে আমি এত জোর দিতেছি, আপনি যে ডাটা এন্ট্রি করতেছেন, আপনার কাজ যে শুধু থাকবে এক্সেলে আপনি একটা তথ্য ভান্ডার তৈরি করবেন, আপনি একটা তথ্যভাবেই করবেন, আপনার সেরকম হবে না। আপনার ডাটা এন্ট্রির মধ্যে কাজগুলো হচ্ছে আপনার, হ্যাঁ, এক্সেলে বেশিরভাগ কাজ থাকবে, ঠিক আছে। এখন ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট আছে এরকম, যারা আপনাকে হচ্ছে, যারা হচ্ছে বিদেশ থেকে আপনার সাথে যোগাযোগ করলো, ওদের হচ্ছে রিসার্চ রিসার্চ টিম, ঠিক আছে। তো রিসার্চ টিমের কাজ হচ্ছে কি, উনি হচ্ছে উনার যেই তথ্যগুলো আছে ওটাকে রেকর্ড করবেন, ঠিক আছে, রেকর্ড করলেন, বা উনি হচ্ছে খাতায় লিখেছিলেন বা হাতে লিখেছিলেন কোন একটা ফাইলের মধ্যে, সেটাকে উনি একটা ছবি তুললেন, ছবি তুলে করলেন, আপনাকে কাজটা দিলেন। আপনার কাজটা হচ্ছে এটাকে এক্সেলে কনভার্ট করা বা ডক ফাইলে কনভার্ট করা। ডক ফাইল হচ্ছে আপনার ওয়ার্ড ফাইল যেটা বলে, ওটাকে ও আপনার হচ্ছে ওই কাজটা করতে হয়। ওইভাবে করে আপনি মানে ফাইলটাকে কনভার্ট করে আপনি ওইভাবে সুন্দর করে টেক্সটে সাজিয়ে ওনাকে জমা দিবেন। তো এটাই হচ্ছে আপনার ডাটা এন্ট্রির কাজ হইতে পারে, ঠিক আছে। ডাটা এন্ট্রির এভাবে আরো অনেক ব্রডলি অনেক কাজ হয়। আপনাকে ধরেন হয়তো বা বলতে পারে যে আমাকে ইমেল কালেক্ট করে দাও, আমাকে বিভিন্ন ধরনের ফাইল আপনার কাছে চাইতে পারে। তো ওগুলো আপনাকে একটু মানে মাথায় রাখতে হয়, ওভাবে একটু দেখতে হয়। আর হচ্ছে এখন আমি নেক্সট প্রশ্নে চলে যাই। ওটা হচ্ছে হোয়াট ইজ মার্কেট প্লেস। মার্কেট প্লেসটা কি আসলে, যদি কেউ একটু ধারণা দিতেন বা কেউ একটু বলতেন। স্যার, মার্কেট প্লেসটা হলো আমরা যে যে জায়গা থেকে কাজগুলা পাবো, আসলে মূলত আমরা যে ফ্রিল্যান্সিং করব, যেই কাজগুলো আমরা যে বিভিন্ন মার্কেট প্লেস থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে পাবো, ওইটাকে মার্কেট প্লেস বলে। আমি যতটুকু জানি আর কি। আচ্ছা, হ্যাঁ, এটা আমি আসলে আর কারো থেকে কোনো প্রশ্ন দিব না। এখন মার্কেট প্লেসটা যেটা উনি বলছেন সেটা ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস। কিন্তু মার্কেট প্লেসের হচ্ছে দুইটা ধরন আছে। দুইটা ধরন হচ্ছে কি, একটা হচ্ছে মাইক্রো মার্কেট প্লেস, আর একটা হচ্ছে ম্যাক্রো মার্কেট প্লেস। তো মাইক্রোটা কি? মাইক্রোটা হচ্ছে একদম ছোট ছোট মার্কেট প্লেস, যে সমস্ত মার্কেট প্লেস হচ্ছে আপনি ছোট ছোট কাজ পাবেন, ঠিক আছে। যদি আমি একটা দেখাই, এবিসি ওয়ার্কার্স, এই যে এবিসি ওয়ার্কার্স আছে, যে এটা একটা মানে মাইক্রো মার্কেট প্লেস, ঠিক আছে। এখানে আপনি ছোট ছোট কাজ পাবেন। এটাকে যদি আমি এখন আমি তো গত ক্লাস এর আগের ক্লাসে রেজিস্টার করছিলাম, আছে মনে হয় রেজিস্টার করা, হ্যাঁ, অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে। দেখি আমি যদি লগ ইন করতে পারি, আমি এটা আপনাদেরকে দেখাবো পরে, অটোমেটিকলি হয়ে গেছে। আমি যদি লগ ইন করতে পারি তাহলে হচ্ছে আপনাদের বিষয়গুলো, এটার মানে এটার ক্লাসটা হবে, আমরা এটাকে আপনাকে দেখাবো বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো একদম ছোট ছোট কাজ। দেখতেছেন যে বিকাশে টাকা দিবে, এরকম করে ইনস্টাগ্রাম ফলোয়ার নিডেড, এভাবে করে কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হয়। তবে এগুলোর ক্ষেত্রে কি হয়, অনেকগুলো আছে আপনার এরকম হয় যে জিনিসগুলো হচ্ছে খুব একটু মানে অনেকগুলো হচ্ছে এথিক্যাল হয়, অনেকগুলো আবার এথিক্যাল হয় না। তো আপনার একটু দেখে বুঝে কাজগুলো করতে হবে। এইখানের ক্ষেত্রে আপনার কি হবে, এখানে আপনার বেশি ইনকাম হবে না, বা খুব বেশি যে ইনকাম হবে সেরকম কিছু না। এটা জাস্ট আপনার হচ্ছে আপনার নিজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য, বা নিজের একটা কাজের একটা মানে কাজের একটু কাজ করে একটু অভিজ্ঞতা পাওয়ার জন্য হচ্ছে আপনার এই বিষয়গুলো একটু, মানে এইগুলো, এই ওয়েবসাইটগুলো আপনি দেখতে পারেন। আর আরেকটা যেটা হচ্ছে যে বাকি আর যে একটা ধরনের ওয়েবসাইট আছে, ওটা হচ্ছে আপনার ফাইবার, আপওয়ার্ক যেটা বলেন। আমরা যদি এখন ধরুন ফাইবারে যাই, হ্যাঁ, যে ফাইবারে চলে গেলাম। ফাইবারে চলে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের হচ্ছে আপনার বড় ধরনের ওয়েবসাইট। এগুলোতে হচ্ছে আপনার কাজগুলো হয় হচ্ছে যেখানে আপনাকে একদিনের কাজ বা 2 দিনের কাজ দেওয়া হলো, বা 1 সপ্তাহের কাজ দেওয়া হলো। তো এই যে এই কাজগুলো আছে, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হচ্ছে, এটা হচ্ছে বড় ফাইবার হচ্ছে টপ মোস্ট ওয়েবসাইট। তো এগুলো হচ্ছে মার্কেট প্লেসের 2টা ভাগ থাকে। এই 2টা ভাগের মধ্যে এই 2টা মানে বিষয়ই আপনাদেরকে আসলে জানার আছে। এর থেকে মার্কেট প্লেস সম্বন্ধে কম বেশি সবারই একটু ধারণা আছে, এটা নিয়ে আরো অত বেশি আলোচনা করার কিছু নাই।
এখন হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনাদের এই কোর্সের মাধ্যমে আপনারা কি কি শিখবেন বা আপনারা কি কি জানবেন। তো এই বিষয়ে যদি আমি একটু বলি, তো এই যে আপনারা এই কোর্সের মধ্যে হচ্ছে ডাটা স্ক্র্যাপিং শিখবেন, লিড জেনারেশন শিখবেন, ইমেল মার্কেটিং শিখবেন, ইমেল লিস্ট বিল্ডিং শিখবেন, তারপর ক্যানভা ডিজাইন শিখবেন, অ্যাপোলো গেট জেনারেশন এগুলো দিয়ে শিখবেন। তো এগুলো আসলে কি আমি যদি বলি, আপনার হচ্ছে ক্যানভা ডিজাইনটা হচ্ছে সবচেয়ে মেন। আপনি যখন একটা প্রোডাক্ট এন্ট্রির কাজ করবেন, আমি গত গত মানে ক্লাসে মনে হয় আপনাদেরকে প্রোডাক্ট এন্ট্রির ওয়েবসাইটটা দেখাইছিলাম, আর হচ্ছে আমাদের যে ব্লগ পোস্টিং এর যে ওয়েবসাইটটা আছে সেটা দেখাইছিলাম। তো সেখানে আপনি হচ্ছে আপনার যখন ব্লগ পোস্ট করবেন বা আপনার যখন একটা প্রোডাক্ট এন্ট্রি করবেন, সেই প্রোডাক্ট এন্ট্রির জন্য আপনার কিছু গ্রাফিক্সের কাজ করতে হবে। ঠিক আছে? এখন আমাদের যে কোর্স, এই কোর্সে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের একটা কোর্স মিনিমাম হচ্ছে মানে ৩ মাস কি ৬ মাসের হয়ে থাকে। তো গ্রাফিক ডিজাইনের কোর্স তো আসলে আমাদের আর আলাদাভাবে করা সম্ভব না। তো এটার অনেকটা কাজই আমরা ক্যানভা দিয়ে করতে পারি। ক্যানভা দিয়ে যখন আমরা কাজগুলো করব তখন ওটা একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইট মানে স্ট্যান্ডার্ড হয়ে যায় আর কি। সরি, আমি একটু স্টার্টার করতেছি। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবারের মধ্যে আপনার বিভিন্ন ধরনের জব পোস্ট করা হয়। তো জব পোস্টগুলো আপনারা এখান থেকেও দেখতে পারবেন। আর ক্যানভা যেটা আছে, ক্যানভাটা যদি আমি যাই, ক্যানভা নিয়ে আপনাদের একটা ক্লাস হবে যখন আপনাদের হচ্ছে প্রোডাক্ট এন্ট্রি আমি শিখাবো। তখন প্রোডাক্ট এন্ট্রির জন্য আমরা যে ইমেজটা তৈরি করব, সেই ইমেজটা হচ্ছে ক্যানভা থেকেই তৈরি করব বা ক্যানভা দিয়েই তৈরি করব। বা আপনাদের যে প্রেজেন্টেশনটা ছিল, আমি যে প্রথম ক্লাসে আমার প্রেজেন্টেশনটা দেখিয়েছি, আমার নিজের ইনফরমেশনগুলো আপনাকে দিয়েছি, সেগুলো হচ্ছে আমি এখান থেকেই করেছি। আবার এই যে দেখেন আপনাদের যে ইউটিউবের থাম্বনেলটা, এই থাম্বনেলটা যে আমি ক্লাসের থাম্বনেলটা, এই থাম্বনেলটাও আমি ক্যানভা দিয়েই তৈরি করছি। তো ক্যানভা দিয়ে আসলে এই সমস্ত কিছু আপনারা করতে পারবেন, বা আমি আপনাদের ক্যানভা দিয়ে এগুলো করা শিখাবো বা দেখাবো। এরপর হচ্ছে আপনাদের ডাটা স্ক্র্যাপিং এর জন্য কিছু নিয়ে দেখাবো যে কিভাবে আপনি, ধরুন আমার ইমেলটা হাইড করা আছে, তো আমার ইমেলটাকে আপনি কিভাবে খুঁজে বের করে ক্লায়েন্টকে জমা দিবেন, বা ক্লায়েন্টকে আমার কাছে আপনি হচ্ছে আপনার তথ্য বা ক্লায়েন্টের প্রোডাক্টটার মার্কেটিং করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমার ইমেল বা আমার তথ্যগুলো আপনি কিভাবে খুঁজে বের করবেন, এগুলো একটা ডাটা এন্ট্রি বা ডাটা কালেকশনের কাজ বলে। তো এগুলো আসলে করা যায়। এগুলো অনেকটা লিড জেনারেশনের সাথে সম্পৃক্ত। তো লিড জেনারেশনটা আর ডাটা এন্ট্রি, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং যেটা বলে, ওটা আমি একই সাথে দেখাই দিব আর কি। তো ওইভাবেই আমরা দেখাবো। আর এর জন্য আমরা হচ্ছে অ্যাপোলো, গেট প্রসপেক্টর, এগুলো আর বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করব। এছাড়া যেটা আছে আর্টিকেল রাইটিং হচ্ছে আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। এই আর্টিকেল রাইটিং এর কাজগুলো আপনাদের মানে বিদেশি ক্লায়েন্টগুলো অনেক দিয়ে থাকে। ঠিক আছে? ওদের বিভিন্ন ধরনের স্কুল প্রজেক্ট বলেন, কলেজের প্রজেক্ট বলেন, এবং বিভিন্ন ধরনের কাজের জন্য আর্টিকেল রাইটিং এর প্রয়োজন হয়। আপনি যদি ধরুন 10 মিনিট স্কুলের একটা ওয়েবসাইটে গেলেন, আমরা যদি 10 মিনিট স্কুলের একটা ওয়েবসাইটে যাই, এই যে 10 মিনিট স্কুলের একটা ওয়েবসাইটে গেলাম, এইখানে আমরা যে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এই যে আচ্ছা একটু লোড হতে সময় নিতেছে, ভাই আমি ফাইবার দিয়েই দেখাই। এই যে ফাইবারে যে এই কন্টেন্ট গুলো দেখতেছেন, এই কন্টেন্ট গুলো কিন্তু ফাইবার নিজের কর্মকর্তারা আপলোড করে নেই। ফাইবারে আপলোড করার জন্য বা পোস্টিং প্রোডাক্টের এন্ট্রি করার জন্য কিন্তু একটা আপনার মানে ডাটা এন্ট্রি লোকই ছিল, ডাটা এন্ট্রির মানুষই ছিল যে হচ্ছে এগুলো এন্ট্রি করেছে। তো এই কাজগুলো হচ্ছে আপনাদেরও থাকবে। এই যে দেখেন উনি সুন্দর করে কিছু পোস্ট করে রাখছে, এই যে এগুলো যে পোস্ট করছে, এগুলো হচ্ছে ডাটা এন্ট্রির, সবই ডাটা এন্ট্রির কাজ হয়। ঠিক আছে? একজন বা একটা টিম এই কাজগুলো করে থাকে আর কি। ঠিক আছে? আচ্ছা, যার মাইকটা অন আছে একটু বন্ধ করে দেন। আর হচ্ছে এখানে আর ওয়ার্ডপ্রেসের সফটওয়্যার মানে ওয়েবসাইট দিয়ে আমরা কাজ করব। এছাড়া গুগল শিট, গুগল ড্রাইভ, এগুলো কিভাবে বেসিক থেকে শুরু করে আপনাদেরকে মাইক্রোসফটের বিভিন্ন টুলস, এগুলো একটু আপনাদেরকে দেখানো হবে। এই হচ্ছে ওভারভিউ। আর হচ্ছে ডাটা এন্ট্রির যে ডিমান্ড আছে,
ডাটা এন্ট্রির যে ডিমান্ড আছে সেটা আসলে ওইভাবে করে যদি এভাবে আমি সার্চ করি, ভাই এতগুলি কাজ না শিখিয়ে আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি ফাইবারে কাজ পাবো 2-3টা কাজ শিখে দিলে ভালো হয় না? এতগুলো কাজ আপনাদেরকে শেখাবো যে ওটা আমি বলতেছি না। আর আপনাদেরকে আমি যদি আপনি মানে সিরিয়াসলি বলি, প্রথম অবস্থাতে আমি আপনাদেরকে ফাইবারে যেতেই না করবো, ঠিক আছে? ফাইবার আপনি মনে রাখবেন যে মানে নাম্বার ওয়ান ওয়েবসাইট, ঠিক আছে? যেহেতু নাম্বার ওয়ান ওয়েবসাইট থাকে, তো আপনার একটা জিনিস বুঝতে হবে যে আপনি ধরেন যেটা সবচেয়ে মানে নাম্বার ওয়ানে আছে, সেখানে কি প্রফেশনাল মানুষরাও তো যাবে, তাই না? যারা প্রফেশনালি অনেকদিন ধরে কাজ করতেছে, অভিজ্ঞ মানুষ কাজ করতেছে, ওরাও তো ফাইবারে থাকবে। তো ফাইবারে যদি ওরাও থাকে, আপনিও একটা নতুন মানুষ হিসেবে যান, তাহলে কার কাজ পাওয়ার সম্ভাবনাটা আসলে বেশি? আপনি যদি একটু মানে আপনি চিন্তা করে একটু বলেন। যারা অভিজ্ঞ তারাই কাজ পাবে। সেটাই। আমি একটা কথা আমি বলতে চাই। প্রথম অবস্থাতে আপনাদের ফাইবারে যেতেই না করব, ফাইবারে জাস্ট আপনাদের দেখাচ্ছি। আপনি তো আমি হচ্ছে হ্যাঁ, আমি আপনাদেরকে এনকারেজ করব হচ্ছে আপওয়ার্ক দিয়ে, ঠিক আছে? আপওয়ার্ক দিয়ে শুরু করে কিছুটা এক্সপিরিয়েন্স নেওয়ার পরে হচ্ছে আপনাদের ফাইবারে গেলে বেটার হয় আর কি। হ্যাঁ, বলেন কি কি বলতে চাচ্ছিলেন, একটু কাইন্ডলি বলবেন। আপওয়ার্ক আরো বড় না ভাইয়া? জি, হ্যালো। না না, ফ্রিল্যান্সিং ক্ষেত্রে ফাইবারের থেকে বড় নাম আর কোনোটা নাই আপাতত। আপওয়ার্কে তো স্যার আবার কানেক্ট কিনা লাগে, এটা তো আরেক বেজাল। এটা কেমনে কি ইনকাম না করতে পারলে কানেক্ট আপনাকে প্রথম অবস্থাতে ফ্রি দিবে, কিছু কানেক্ট ফ্রি দিবে। আপনি কাজ করার পরে হচ্ছে আপনি আবার ওই টাকা, যে টাকা পাবেন ওই টাকা দিয়ে আবার কানেক্ট কিনতে পারবেন। যদি আপনি স্মার্টলি কাজ করেন তাহলে আপনি কানেক্টটা ওভাবে ইউজ করতে পারবেন, ওটা সমস্যা হবে না। জি, আর কারো কোনো প্রশ্ন? জি, আমি একটা কথা বলতে চাই যে আমি ইউটিউব থেকে দেখে ওই টিউটোরিয়াল ভিডিও দেখে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে ফেলছিলাম, কিন্তু কারণ কাজ টাজ কিছুই জানতাম না। একটু আগ্রহ ইয়ে করে আমি আপওয়ার্কে অ্যাকাউন্টটা সম্পূর্ণ খুলছি ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি রেফারেন্স দিয়া সেটা আমি ওই অ্যাকাউন্টটা খুলছি, কিন্তু অ্যাকাউন্টটা আমার বন্ধ হয়ে যাবে নাকি এরকম টেনশন হচ্ছে যে, না, বা একটা জিনিস পরবর্তীতে কি, কাজ করতে পারছি না। আপনাদের আসলে আমি ক্লিয়ার করি বিষয়গুলো। ক্লিয়ার করলে হচ্ছে আপনারা ভালো বুঝতে পারবেন যে আপনি যদি একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে যদি কাজ না করেন, ঠিক আছে, তাহলে ওই অ্যাকাউন্টের রিচটা কমে যায়, ঠিক আছে? ওই অ্যাকাউন্টটা হচ্ছে ওয়েবসাইটটা ওই অ্যাকাউন্টটা রেকমেন্ড করে না ধীরে ধীরে, যেহেতু আপনি অ্যাক্টিভ না। আপনার হচ্ছে বিষয়গুলো এরকমই হয় যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে হচ্ছে ও আপনার এটা রেকমেন্ড করবে না। তখন ওটা ধীরে ধীরে ওই অ্যাকাউন্টটাকে রিভাইভ করাটা আসলে অনেক সমস্যা হয়ে যায়, ঠিক আছে? তো আর হচ্ছে আপনার মানে দেখে আপনি করতে গেলেই যে আপনার মানে সবকিছু আপনার একদম পারফেক্টলি করতে পারবেন সেরকম না, গাইডেন্স লাগে। আপনার 100% অ্যাকাউন্টটা যদি 100% না করতে পারেন, প্লাস যদি আপনি আপনার হচ্ছে পেমেন্ট মেথডটা যদি অ্যাড না করেন, তাহলে আপনি কাজের জন্য অ্যাপ্লাইও করতে পারবেন না, আর আপনাকে কারো কাছে ওই অ্যাকাউন্টটা রেকমেন্ডও করবে না আপওয়ার্ক আর কি। বুঝতে পারছেন? তাহলে এখন কি করার আছে আমার? অ্যাকাউন্টটা কি আপনার বন্ধ আপাতত হয়ে যাবে যে নাকি? কাজটা আপনি যেটা এখন করতে পারেন সেটা হচ্ছে যে মানে আপাতত হচ্ছে আপনি আপাতত ক্লাসটা শেষ করেন, কোর্সটা শেষ করার পরে হচ্ছে আপনি নিজে অ্যাকাউন্ট খোলার যে ক্লাসটা হবে ওটা শেষের দিকে আমি নিব। ওইখানে আপনি আমারটা দেখে আপনি তখনই একটা নতুন করে অ্যাকাউন্ট খুলে তখন আপনি সেভাবে করে তখন কাজ শুরু করবেন। আপাতত কাজে আপনাদের যে হোমওয়ার্কটা দেওয়া হবে ওগুলো আপনাদের পোর্টফোলিও হিসেবে এক্সকিউজ মি ব্রাদার, কাজ করবে আর কি। হ্যালো। জি, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি, জি, বলেন। প্লিজ ডোন্ট টেক ইন আদার ওয়েজ, অন্যভাবে নেবেন না কথাটা। আমাদের ক্লাস তো 1.5 ঘন্টা না 2 ঘন্টা? 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। জি, আচ্ছা ক্লাসের ব্রাদার, টপিক শেষ হলে শেষ, আর না হলে আমি 3 ঘন্টাও নেই, সমস্যা নেই।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, নো ওয়ারি। যেহেতু হচ্ছে এখানে হচ্ছে অ্যারাউন্ড 100 পিপলস আর গ্যাদার হিয়ার, 100 জনের উপর লোক আছে এখানে, সেহেতু হচ্ছে জি আমার মনে হয় কি যে ব্রাদার, দিস মাই পার্সোনাল অপিনিয়ন, আমি যেটা বলছি যে এখানে হচ্ছে অনেক সিলি কোশ্চেন অ্যারাইজ হয়, রাইট? যেহেতু হচ্ছে দেখা গিয়েছে আপনিও আপনার কনসেন্ট্রেশন থেকে ব্রেকডাউন হচ্ছেন, আমরা যারা পার্টিসিপেট আছি এরাও কনসেন্ট্রেশন ব্রেকডাউন হচ্ছে। তো মানে হচ্ছে কাজে ঠিক মতো আমরা ক্লাসটাকে পার্টিসিপেট করতে পারছি না। আমার মনে হয় ফার্স্ট 1 আওয়ার আমরা কোনো কথাই না বলে আপনি সবার মাইক মিউট করে রাখবেন, শুধুমাত্র ওয়ানলি ইউ আর দ্য স্পিকার, উই আর দ্য লিসেনার। আমরা এখানে শেখার জন্য আসছি, আমরা শুধু শিখবো, রাইট? And last half an hour you can give us the floors for what the question we have arised, আমরা যে কোশ্চেন গুলো অ্যারাইজ করবো আমরা আপনাকে বলবো, এবং আপনি যদি যতটা সম্ভব আপনি রিপ্লাই করবেন। কারণ আমি হচ্ছে দেখছি লাস্ট আমরা আজকে যতক্ষণ ক্লাস করেছি অ্যারাউন্ড 1 hour 18 minutes, আমাদের মধ্যে হচ্ছে অনেক সিলি কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, বিভিন্ন প্রবলেম কারণ থাকবে এখানে হচ্ছে না, 100 এটা হচ্ছে আপনার মানে এই সমস্যাটা প্রথম ক্লাসের দিকে হয়। আর হচ্ছে যেটা আমি আচ্ছা আপনাকে আচ্ছা ইয়েতে বললাম যে মানে তো এটা তো প্রশ্ন উত্তর পর্ব, এখানে আমি সরাসরি আর কি সবার মাইকটা বন্ধ করতে পারতেছি না, কারণ আচ্ছা হচ্ছে আচ্ছা এখান থেকে আচ্ছা আপনাদের উত্তর নিতেছি। নেক্সট ক্লাস আচ্ছা থেকে আচ্ছা যখন আমি পড়াবো বা এখন জি জি যেমন ধরেন আমি আহ, আপনাদের যখন ওই যে দেখাইলাম হোমওয়ার্কের সাবমিশন বিষয়টা যখন ক্লিয়ার করলাম, তখন হচ্ছে কারেক্ট। আপনাদেরকে মাইকটা বন্ধ করে দিছিলাম। তো নেক্সট ক্লাসেও এমন হবে, মাইকটা বন্ধ হয়ে যাবে। আর দেখা যাচ্ছে যে মনে করেন এরকম আপনি কন্টিনিউ করবেন, যখন আমি টপিকে যাব, টপিকে যাওয়ার পরই অনেকে ইন্টারেস্ট হারায় ফেলবে। এটা আমাদের আসলে এখন মানে আপনি যেটা বলতেছেন সেভাবে বলতে হচ্ছে, আসলে এভাবে এটা আমি বলতে চাই না, কিন্তু হ্যাঁ আপনি আমি কথা বলতেছি, কথা বলার পরে আপনি বলবেন কাইন্ডলি। তো মানে ওনারাই হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার ইন্টারেস্ট হারায় ফেলবে। তো আপনার যখন ফোর্থ আপনি আর 2টা ক্লাস করেন, এরপর দেখবেন যে আপনার মানে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে 50 পরে হয়ে যাবে 30, এভাবে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা 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 শেষের দিকে দেখা যাবে যে 30 চলে আসছে, তখন আবার ক্লাসগুলো খুব মানে ওভাবে হয়। আর যারা আসলে দেখা যাচ্ছে যে মানে যারা আসলে একটু প্রবলেম হয় যাদের মাধ্যমে, তারা প্রথমেই ঝরে যায় আসলে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, ভেরি কাইন্ড অফ ইউ ব্রাদার্স। আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে যেহেতু হচ্ছে আমাদের এখানে অনেক লোকই প্রফেশনাল, তো হচ্ছে বিভিন্ন কাজে তারা হচ্ছে বিজি থাকে, তো আমরা আমাদের যে ক্লাসগুলো আছে এটার ভিডিও রেকর্ড গুলো হচ্ছে মানে হচ্ছে কোথায় পাবো? আপনাদের ফেসবুকে আমি গ্রুপে দিয়ে দিব, এবং ওটা দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, আপনারা একটু কাইন্ডলি চেক করে নেবেন। হয়তো আজকে আপনি আচ্ছা, প্রথম জয়েন করছেন, সে বিষয়টা জি জানেন জি, না, আজকে প্রথম। সো জি এই জি, জন্য আর কি বলা। জি, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ এখন ভেরি মাচ। আরেকজন যিনি বলতে চেয়েছিলেন, উনি আবার একটু বলেন। হ্যাঁ হ্যাঁ আমি বলেন। একটু কথা বলতে চাচ্ছি। আমি একটু বলতে চাচ্ছিলাম, একটু ভাইয়া 2 মিনিট। জি এখানে ভাইয়া অনেকে আছে যে খুব এক্সপিরিয়েন্স, যাদের হয়তোবা ডাটা এন্ট্রি সম্পর্কে আগে জানা আছে কিংবা কাজও জানা আছে। তো আমরা জি যারা ফ্রিল্যান্সিং এ ঢুকেছি, প্রবেশ করেছি, হয়তোবা আমাদের কাছে ওনাদের কাছে যে ব্যাপারগুলো অনেক সিম্পল, কিন্তু আমাদের কাছে এগুলো অনেক জটিল। তো হ্যাঁ সেক্ষেত্রে যদি আমাদেরকে যদি প্রথম 30 মিনিট সলভ করা না হয়, হয়তোবা ওনাদের বিরক্ত লাগতে পারে। যারা প্রফেশনাল আছে এখানে, কাজে এক্সপার্ট আছে, ওদের না খুব না, বিরক্ত সেটা লাগতে সেটা আমি আজকেও করেছি এবং ভবিষ্যতেও করব। আপনাদের 20 মিনিটস আমি আগের ক্লাস নিয়ে আলোচনা করব, সেটা আছে, এখন এবং ভাইয়া, এরপরে না, আমি এখন কথা হচ্ছে আপনি কি যারা নতুন ওদের ভিত্তি করে পড়াবেন, নাকি যারা এক্সপিরিয়েন্স ওদের উপর ভিত্তি করে পড়াবেন, সেটা ডিসিশন এটা প্রশ্নটা তো আপনার এখন করাটা আসলে মানে আপনার এটা করার আগে আপনার অবশ্য চিন্তা করা দরকার ছিল। কারণ হচ্ছে যেখানে আমি হোমওয়ার্ক সাবমিশন কিভাবে করতে হয় এটা নিয়ে আলোচনা করলাম, যেখানে আমি বেসিক ধারণা দিতেছি, এর মানেটাই হচ্ছে এটা যে আমি আসলে নতুনদের নিয়েই আগাচ্ছি, তাই না? এখন এইখানে এই প্রশ্নটা যদি আপনি মানে এই ক্লাসটা করে থাকেন, তাহলে তো আপনার এই প্রশ্নটা আসলে করাটা উচিত হয় নাই আমি এটা মনে করি আসলে। বলছি ভাই, এই জন্য যে একটু আগে ভাইয়া যেটা বললো, হ্যালো, মানে প্রথম 30 ভাই মিনিট বিষয়টা মনে হয় রেখে দিলে ভালো হয় ভাই, প্লিজ। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে না বাড়ালে ভালো হয়। 1 আওয়ার যাকে হ্যাঁ, এই বিষয়টা থাকুক আপাতত। থাক, আর থাক, এই বিষয়টা না থাক যাই। ভাই। স্যার যেভাবে হ্যাঁ আগাইতেছেন এই বিষয়টা থাক, অন্য বিষয়ে কথা হবে। আচ্ছা, জি স্যার। যেহেতু আজকে মানে এই ক্লাসটার আমি আরো একটা টপিক দেখানোর ইচ্ছা ছিল।
আপনাদের ডাটা ভ্যালিডেশনের ব্যাপারটা একটু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু আপাতত মনে হচ্ছে না যে ওই টপিকটা আমি এখন কভার করতে পারবো। তো আমি হচ্ছে আপনাদের সিম্পলি এখন একটা জিনিস দেখাই দিই, এটা হচ্ছে খুবই সিম্পল বিষয়। এটা হচ্ছে যে আমি একটু আগে যেটা আলোচনা করলাম যে ফাইল কনভার্সন, ঠিক আছে? ফাইল কনভার্সনটা কি হচ্ছে, আপনার ওই যে যেটা বললাম যে বিভিন্ন আপনার হচ্ছে ইমেজ বা আপনার হাতের লেখা ফাইল বা যেটাই বলেন, সেটা হচ্ছে আপনার নর্মালি আপনি ফাইলটাকে যেভাবে কনভার্ট করবেন, এই কনভার্সনের কাজ থাকে অনেক ডাটা এন্ট্রির ক্ষেত্রে। তো আমি একটু মাইকগুলো সবার বন্ধ করেই দিই। তো আমি আসলে এটা প্রথমে আসলে এক্সেলের বেসিক দিয়ে শুরু করতে চাইছিলাম। এক্সেলের বেসিকগুলো দিয়ে শুরু করলে দেন হচ্ছে আপনার বেটার হইতো। তো এক্সেলগুলো নিয়ে আসলে ওই হোমওয়ার্ক সাবমিশনে আলোচনা হয়ে গেছে, তো ওখানে আর তেমন করে কিছু বলার নাই। আরেকটু যদি বলি যে এক্সেলের কিছু সূত্রর ব্যাপার-স্যাপার আছে, একটু আমি যদি আরেকটু বলি যে যোগ, বিয়োগ, গুণ, ভাগটা একটু দেখিয়ে দিই। ওটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগগুলো একটু আমি আলোচনা করি হালকা করে, তাহলে হচ্ছে আপনারা ভালো বুঝতে পারবেন যারা একটু নতুন আছেন তাদের জন্য। ধরেন আমি এখানে 5 লিখলাম, এখানে 7 লিখলাম। এখন আমার যেটা করতে হবে, আমার এই দুইটাকে হচ্ছে আপনার এখানে একটা 7 দিয়ে রাখি। হ্যাঁ, এই দুইটাকে হচ্ছে আমার যোগ করতে হবে। তো যোগ করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে মাঝে মাঝে যোগ করার জন্য আমরা হচ্ছে একটা সূত্র ব্যবহার করে থাকি, ইকুয়াল সাম। ইকুয়াল সাম দিয়ে ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আমি হচ্ছে আমার এই যে সেলটার নাম, আমি গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে এইগুলো প্রত্যেকটা ঘরকে একটা সেল বলে এবং সেলের এক একটা নাম আছে। যেহেতু এই যে আমার যে এইচ আই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটা কলাম। এগুলোকে একটা কলাম বলে, যেটা উপর থেকে নিচে যায়। আর বাম থেকে ডানে হচ্ছে আপনার রো। তো আমার প্রথমে কলামের নামটা নিতে হয়, এরপরে হচ্ছে আমার রো এর নামটা নিতে হয়, তাহলে আমার একটা সেলের নাম চলে আসে। তো এই যে আমার যেটা আছে বর্তমানে হচ্ছে আমার 5টা আছে হচ্ছে এইচ নম্বর কলামের 8 নম্বর রোতে, তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে H8, এটার নাম হচ্ছে H8। আমি H8 দিলাম। H8 দেওয়ার কারণে দেখেন আপনি সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি প্লাস চিহ্ন দিলাম। প্লাস চিহ্ন দেওয়ার পর হচ্ছে তারপরে আমি যেই সংখ্যাটা যোগ করব ওটা হচ্ছে আপনার H9 এ আছে। এখন এটাকে যদি আমি H9 এ গিয়ে ক্লিক করি তাহলেও চলে আসবে। এরপর আমি ব্রেকেটটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এন্টার চাপলে আমার হচ্ছে যোগ ফলটা চলে আসলো। ঠিক এভাবে আপনি বিয়োগ করতে পারেন। বিয়োগ করার জন্য হচ্ছে আপনি এই যে এই চিহ্নটা ব্যবহার করবেন, মাঝে হচ্ছে বিয়োগ দিবেন। যেমন ধরেন আমি এখান থেকে যদি বিয়োগ করি, ডিলিট করে দিলাম। বিয়োগ করার জন্য আপনার সাম লিখতে হবে না, জাস্ট ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিয়ে প্রথম ধরুন আমি 7 থেকে 5 বিয়োগ দিব। তো আমি এভাবে 5 দিয়ে দিলাম। এভাবে করে আমি যখন এন্টার চাপবো তখন আমার বিয়োগ হয়ে গেল। ঠিক গুণ করার জন্য আমি হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করব, গুণ। যদি আমি একটু বড় করে দেই, স্টার্ট যেটা বলে বা পাউন্ড আপনারা যেটাই বলেন, এটা হচ্ছে এই চিহ্নটা। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই চিহ্নটা হচ্ছে গুণের জন্য ব্যবহার করব, আর এই চিহ্নটা হচ্ছে ভাগের জন্য ব্যবহার করব। সিম্পল। আর বাকি যত কিছু আলোচনা আছে বা যেটা আছে আমরা সেটা হচ্ছে আমরা এক্সেলের যে হোমওয়ার্ক সাবমিশন আছে, আমরা যেটা হোমওয়ার্ক সাবমিশন নিয়ে আলোচনা করলাম ওই সেলে ওটার মধ্যে কভার হয়ে গেছে। আমরা কিভাবে মার্জিন সেন্টার করব, কিভাবে একটু লেখাগুলোকে একটু বড় করব, কিভাবে একটু বোল্ড করব, কিভাবে টেক্সটের কালার চেঞ্জ করাটা আসলে মানানসই না। টেক্সটের কালারও আপনি চেঞ্জ করতে পারবেন যদিও, কিন্তু হচ্ছে আপনারা কিভাবে বর্ডারের কাজ করবেন, বর্ডার তৈরি করতে হবে, যে বর্ডারে যে এই বর্ডারগুলো যে দিলাম এগুলো সবই চলে আসছে। এখানে আর তেমন কিছু বেসিক বাকি নাই। তো এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ফাইল কনভার্সনে চলে যেতে চাচ্ছি। ফাইল কনভার্সনে যাওয়ার জন্য আমি প্রথমে হচ্ছে আমার যে গুগল ড্রাইভ, সেই গুগল ড্রাইভে চলে যাব। ড্রাইভে চলে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে আমরা ধরুন কথার কথা আমরা একটা ফাইল আপলোড করব। আমরা এখানে চলে গেলাম, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে ফাইল আপলোডে ক্লিক করলাম। ফাইল আপলোডে ক্লিক করার পর আমরা হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমার রিভিউটা, আমার একটা রিভিউ ছিল, গত ক্লাসের রিভিউ ছিল, এই রিভিউটাই আমি নিলাম।
নিয়ে এখানে আপলোড করলাম। আপলোড করলে এই যে দেখতে পাচ্ছেন নিচে আপলোড হচ্ছে, এই আপলোডে চলে আসছে। এখানে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, বা আমি ধরেন এই ইমেজটার মধ্যেই ক্লিক করলাম। ওয়েট, ফাইভ 456 না? আমি যদি দেখি যে 456টা কোথায় আছে। এই যে পাইছি, এই যে 456টা যে আছে, এটাকে আমরা ধরেন এটাকে আমরা কনভার্ট করব। এখন এই কনভার্ট করার জন্য আমাদের অনেকগুলো ওয়েবসাইট আছে। এর মধ্যে হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়েবসাইট হচ্ছে আপনার বাহির থেকে যদি করেন তাহলে হচ্ছে ilovepdf.com। ilovepdf.com, এখানে আপনি যদি চলে যান, এই ওয়েবসাইটটাতে যদি চলে যান, লিখে সার্চ করে যদি চলে যান, তাহলে দেখতে পারবেন যে পিডিএফ থেকে পিডিএফ মার্জ করা, স্প্লিট করা, ভাগ করা, এভাবে অনেক কিছু দেখাচ্ছে। ঠিক আছে? এখন এই অনেক কিছু যে দেখাচ্ছে, এটা আপনি ইউজ করতে পারেন, অনেক ক্ষেত্রেই আপনি ইউজ করতে পারেন, বিভিন্নভাবে কনভার্ট করতে পারেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট। ঠিক আছে? এটা হচ্ছে একটা থার্ড পার্টি ওয়েবসাইট। এই থার্ড পার্টি ওয়েবসাইটের মধ্যে যদি আপনি কনভার্ট করেন, তাহলে আপনার বিষয়টা হচ্ছে অনেক ক্ষেত্রেই সেফ থাকে না। ঠিক আছে? এখন ধরুন ক্লায়েন্ট আপনার হচ্ছে এরকম, উনি আপনাকে একটা রিসার্চ পেপার দিছে, ওনার কাছে সেটা খুবই ইম্পর্টেন্ট, ওনার ওটা বাইরে চলে গেলে বা কোনোভাবে কোনো বাইরে যদি মানে কোনো ধরনের কোনো সিকিউরিটি ইস্যু হলে, তাহলে ওনার জন্য সমস্যা। তো তখন আপনার এই মানে থার্ড পার্টি ওয়েবসাইটগুলো ব্যবহার করার থেকে আপনাকে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, যে একদম খুব সহজেই যাতে আপনি করতে পারেন। এটা হচ্ছে যে আমি এই ইমেজটা নিলাম, এটা কি ছিল? একটা ইমেজ ছিল। এখন এই ইমেজটাকে আমি হচ্ছে ডকে কনভার্ট করব। তো ডকে কনভার্ট করার জন্য আমি প্রথমে ড্রাইভে আপলোড করলাম। ড্রাইভে আপলোড করার পর আমি এখান থেকে থ্রি ডটস অপশনে ক্লিক করলাম। থ্রি ডটস অপশনে ক্লিক করার পর এখান থেকে ওপেন উইথের থেকে গুগল ডক্সে ক্লিক করলাম। গুগল ডক্সে ক্লিক করার পর এরকম একটা একটু লোড নেবে, ও এটাকে কনভার্ট করতেছে। কনভার্ট করার পর হচ্ছে আমরা এরকম একটা পেজে চলে আসবো। এরকম একটা পেজে চলে আসার পর আপনি যখন এখানে ক্লিক করবেন, তখন দেখতে পাচ্ছেন যে ইমেজটা আছে। তখন আপনার মনে হতে পারে যে এটা আসলে একটা মানে কি বলে, একটা ইমেজ, আসলে কনভার্ট করা হয়নি। কিন্তু আপনি যখন একটু নিচে যাবেন, যখন একটু নিচের দিকে যাবেন, তখন দেখতে পারবেন যে ও জিনিসটাকে কনভার্ট করে ফেলছে। ঠিক আছে? ও জিনিসটাকে এই যে নিচে লেখার মধ্যে ও কনভার্ট করে ফেলছে। তখন আপনার কাজ হবে উপরের এটাকে ডিলিট করে দেওয়া। ডিলিট করে দেওয়ার পর এই যে দেখেন শুধু টেক্সটগুলো রয়ে গেছে। এই টেক্সটগুলোকে এখন আমি একটু মানে ফরম্যাটিং করব। যে আমি আগেও যেটা বললাম যে আমাদের হচ্ছে ফরম্যাটিংটা খুব ইম্পর্টেন্ট, আমাদের ফরম্যাটিংটা করতে হবে। ঠিক আছে? ফরম্যাটিং না করে যদি জমা দেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট তাহলে সেটা মানে কখনোই ভালোভাবে নিবে না। তো আমরা এই উপরের দাগটা যে আছে, এটাকে যদি আমি একটু জুম করে নিই, হ্যাঁ, উপরে যে দাগটা আছে, এই দাগটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এই বাকি লেখাগুলোকে আমি হচ্ছে এখান থেকে নর্মাল টেক্সটে যাওয়ার পর নর্মাল টেক্সটে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর জিনিসটা হচ্ছে নর্মাল টেক্সটে চলে আসলো। এই যে নর্মাল টেক্সটে চলে আসলো। তো এই নর্মাল টেক্সটে চলে আসার পর এখন আমি এটাকে হচ্ছে ওই যে একটু আগে যেটা বললাম যে জাস্টিফাই করব, কারণ হচ্ছে লেখাগুলো হচ্ছে জাস্টিফাই করা নাই। তো আমি এখান থেকে আসলে একটু জুম আউট করি। জুম আউট করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন এই যে জাস্টিফাই এখানে আছে, যা কন্ট্রোল শিফট চেক এটা দিলে লেখাগুলো হচ্ছে ও পুরোপুরি বাম থেকে ডানে একদম সমানভাবে ডিস্ট্রিবিউট করবে। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এই লেখাগুলোটাকে একটা একটু ফরম্যাটিং করার জন্য, একটু সুন্দর করার জন্য আমরা হচ্ছে এটাকে একটু প্যারা বাই প্যারা একটু ভাগ করতে পারি, বা একটা এখানে একটা হেডিং দিতে পারি। সুন্দর করে একটা হেডিং দেওয়ার পরে আমরা এটাকে দিয়ে সুন্দর করে ফরম্যাট করে ফাইলটাকে এভাবে কনভার্ট করতে পারি। একটা ফাইল খুব সুন্দরভাবে ইজিলি কনভার্ট হয়ে গেল। এখন এটা তো একটু ছোট একটা হয়ে গেল, কাজ হয়ে গেল, বা ছোট একটা ফাইল ছিল, তাই খুব ভালোভাবে দেখানো হলো না। তো আমি একটা
বড়সড় ইমেজ নেই। যদি আমি এখানে পাই, এই যে এটাকে একটু করার চেষ্টা করি, আপনারা আরো ভালোভাবে দেখতে পারবেন। জি, এই যে দেখতে পাচ্ছেন, এই ইমেজটাকে আমি ডিলিট করলাম। ডিলিট করার পরে এটাকে আমি হচ্ছে এই যে উপরের যে লাইনটা আসছে, এই লাইনটাকে আমি ডিলিট করলাম। ডিলিট করে সম্পূর্ণ টেক্সটটাকে সিলেক্ট করে দেন হচ্ছে এটাকে আমি নর্মাল টেক্সটে দিয়ে দিব। নর্মাল টেক্সটে অ্যাপ্লাই করে দিব। এখন এটা নর্মাল হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্টিফাই করে দিব। কন্ট্রোল শিফট চেপে এটাকে হচ্ছে আমি জাস্টিফাই করে দিব। সরি, জাস্টিফাই করে দিব। আমি জাস্টিফাই করার পর আমাদের যে কাজটা থাকবে, যে আপনার শুধু এতটুকু কাজ করার জন্য তো ক্লায়েন্ট আপনাকে এই মানে এত টাকা খরচ করে আপনাকে কাজটা দিবে না যে আপনি সহজেই এতটুকু কাজ করেই যাতে করে ফেলবেন। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জিনিসগুলোকে ফরম্যাটিং এ আনতে হবে। এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ধরুন আমি এটাকে হেডিং আকারে দিব, যেহেতু একটা হেডিং ছিল এটাকে বোল্ড করব। বোল্ড করে এটাকে আমি এখন মাঝ বরাবর নিয়ে আসবো। মাঝ বরাবর নিয়ে আসার পর হচ্ছে আমি একটু লেখাটাকে বড় করে দিব। বড় করে আমি এখান থেকে আন্ডারলাইন করতে পারি। আন্ডারলাইন করার পর আমি এটাকে একটু মানে স্পেসিং দিয়ে এটাকে সুন্দর করে সাজাতে পারি, এবং এর পরে পরে আমি এটাকে সুন্দর করে একটু স্পেসিং দিয়ে এটাকে আমি হচ্ছে একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি। এরপর যেটা করতে হবে আমাকে স্পেলিং মিস্টেকগুলো দেখতে হবে। স্পেলিং মিস্টেক বলতে এখানে হচ্ছে এই যে লাল দাগ যেগুলো আসছে, এগুলো যদি আসে তাহলে এটা হচ্ছে আপনার গ্রামাটিক্যালি ভুল আছে, সরি বানানে ভুল আছে। আর যদি সবুজ দাগ আসে তাহলে বা নীল দাগ আসে তাহলে আপনার বুঝতে হবে জিনিসটা বানান তো ঠিক আছে কিন্তু গ্রামাটিক্যালি হয় নাই, গ্রামারে ভুল আছে। তো এগুলো আপনার দেখে দেখে এগুলোকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে এগুলোকে আপনার মানে ওনার ওই স্পেলিংটাও সাজেস্ট করবে। তো এই স্পেলিংটা আপনার আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সংবিধান জাতীয় যেই সমস্ত লেখাগুলো আছে বা কবি সাহিত্যিকের যে সমস্ত লেখাগুলো আছে ওগুলোর মধ্যে আসলে ভুল ধরা যায় না বা ওগুলো ভুল হিসেবে আপনারা নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে ওই সমস্ত বিষয়গুলো আসলে আপনি যদি ঠিক করেন বা আপনি যদি মনে করেন যে ওগুলো ভুল, ওগুলো তো লাল দেখাবে বা ব্লু দেখাবে বা নীল দেখাবে। তো ওইগুলো যদি আপনি চেঞ্জ করেন তাহলে ওগুলো আরো ভুল হবে। তো সংবিধান আর কবিতা বা এরকম যেই সেন্সিটিভ যেইগুলো আছে ওগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যে জিনিসগুলো যাতে মানে ওগুলো যাতে চেঞ্জ করা না হয়। তো এইভাবে করে ধরুন আপনাকে ক্লায়েন্ট একটা কাজ দিল, 100 পেজের একটা কাজ দিল। তো এই 100 পেজের কাজটাকে আপনাকে ধীরে 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 করতে হবে, এবং ওদের যে গ্রামাটিক্যাল ভুলগুলো আছে বা যেই দাড়ি কমার যে ভুলগুলো আছে, অনেক সময় দেখা যাবে যে ওদের যেইটা আছে ওটার মধ্যে আপনি যখন ইমেজটা সিলেক্ট করছেন তখন এখানে ধরুন কমার আগে দাড়ি কমার আগে একটা স্পেস আছে, দাড়ি কমার পরে একটা এক্সট্রা স্পেস আছে। এগুলো আপনাকে ঠিক করতে হবে। এগুলো ঠিক করে যখন প্রপারলি করে আপনি যখন ক্লায়েন্টকে দিবেন তখন ক্লায়েন্ট আপনাকে হচ্ছে সেই ফাইল কনভার্সনের জন্য একটা পেমেন্ট করবে। আর যদি এই কাজটা আপনি যদি ঠিক মতো না করেন তাহলে হচ্ছে সে আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিবে। নেগেটিভ রিভিউ দেওয়ার পর আপনি হচ্ছে মানে মানে তখন আপনি আর নেক্সট কাজ আপনার পেতে হচ্ছে সমস্যা হবে। আপনি কি আমার কথাটা মানে আমার কথা সবাই তো মোটামুটি ক্লিয়ার না? এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি না, সমস্যা হয়নি। জি না ঠিক আছে স্যার। কিন্তু আমার একটা জানার ছিল যে আপনি যে গুগলে এই এই কি বলে ড্রাইভে গিয়ে যে কনভার্টটা করছেন, এই কনভার্টটা যদি থার্ড পার্টি অনলাইন সফটওয়্যার ছাড়া অফলাইন সফটওয়্যার আছে ওগুলোতে আমরা করতে পারবো কিনা, সমস্যা হবে কিনা? অফলাইন সফটওয়্যার বলতে আপনি মোবাইলের সফটওয়্যার কথা বলতেছেন? জি না, আমরা পিসিতে, আমি পিসি ইউজ করতেছি, পিসির কথা বলছি। সাধারণত আমরা দেখা যায় ইমেজ থেকে জি হ্যাঁ, পিসিতে যদি আপনি করেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আমি আপনাকে একটা কথা বলি, যেমন ধরুন আপনি যে ইমেজটা শেয়ার করতেছেন এটা কি আসলে কোনো মানে এটা তো কোনো ফিজিক্যাল মানে এটার তো কোনো মানে বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে ফোনের মধ্যেই, তাই না? তো ফোনের মধ্যে এগুলো কিভাবে একটা থেকে আরেকটা শেয়ার হয়, কেউ কি একটু মানে কারোর ধারণাটা আছে? জি 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 ফোনের মধ্যে এগুলো শেয়ার হয় হচ্ছে আপনার কোডের মাধ্যমে। আসলে একটা ফোন আরেকটা ফোনকে কোড শেয়ার করে, ঠিক আছে? যেমন ধরেন 01
এরকম দুইটা মানে এরকম দুইটা সংখ্যা দিয়ে ওরা বিভিন্ন ধরনের কোড বানায়। এই কোডগুলো দিয়ে হচ্ছে আপনার ওরা যে ছবি যেখানে যেটা আছে ওটা শেয়ার করে। তো ওই কোডটা যখন একটা সফটওয়্যার বা একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে শেয়ার করে, তখন ওই কোডগুলোর থেকে ইনফরমেশনটা নিয়ে আসলে যেই ধরুন আমি আরেক জায়গায় আমার ছবিটা সেন্ড করলাম। সেন্ড করার পরে তো ওইখানে আমার কোডগুলো সেন্ড করলাম। সেন্ড করার পরে হচ্ছে ও আবার ওই ডিভাইসটা আবার ওই ছবিটাকে ক্রিয়েট করে, নতুনভাবে ক্রিয়েট করে। তো ওই যে ইনফরমেশনটা আছে, এটা আপনার একটা অফলাইন যদি আপনি একটা থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করেন, ওই সফটওয়্যার হচ্ছে আপনার ওই কোডগুলো হচ্ছে সেভ রাখতে পারে। ওই কোডগুলো হচ্ছে আপনার ও পরবর্তীতে ওগুলো ইউজ করতে পারে। ওই হিসাবে হচ্ছে আপনার যেহেতু গুগল একটা মানে রেপুটেটেড কোম্পানি বা ওখানে খুব সহজেই আপনি করতে পারতেছেন, সেইভাবে আপনি এটা ইউজ করতে পারেন। জি, এটাই সেফ মনে হয় না স্যার? এটাই সেফ হয় আর এটাই ভালো হয়। আর যে থার্ড পার্টি যেই সফটওয়্যারগুলো আছে ওগুলোর ক্ষেত্রে ভুল ভ্রান্তিগুলো বেশি হয়। ঠিক আছে? গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অনেক অ্যাডভান্স। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ভুলগুলো কম হয় এবং আপনার মানে কাজে ওটা ইজি হয়ে যায়। দেখা যাচ্ছে যে আপনি 100 পেজের যদি একটা কাজ নিলেন, সেখানে যদি ধরেন কথার কথা প্রত্যেক পেজে ও ২টা করে বেশি ভুল করলো। তো দেখা যাবে যে আপনার 400টা ভুল হয়ে গেছে। ঠিক আছে? 400টা বা ২টা ৩টা ভুল হলো। তখন 400টা ভুল আপনার কারেক্ট করতে হলো। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কাজটা বেড়ে গেল। এই আরকি। জি, ওকে স্যার। ওকে স্যার। ভাই আমার একটা প্রশ্ন আছে ছোট। জি। এই যে গুগল ড্রাইভে যে যে কাজটা আপনার দেখলাম, তো যেহেতু এটা গুগল করা আছে, দেখলাম টিম মেম্বার আরেকজন ওটার উপর এডিট করতে যে আমি যেটা করলাম তার চেয়ে একটু বেশি ভুল করে ফেললো। বুঝি নাই। তো সেটা কি এরকম হয় যে মানে এডিট করা যাবে না, কাজটা করে দিলাম, বাট কি কোনো সিস্টেম আছে? আমি বলছি থার্ড পার্টি আরেকজন ওটা বাকি সবাই একটু কাইন্ডলি মাইকটা বন্ধ করেন। উনার কথা আমি বুঝতেছি না। না, আমি বলছি যে একটা কাজ আমি করলাম, দেখা গেল যে আমাদের টিম মেম্বার আরেকজন ওই কাজটার উপরে আরেকটু রিরাইট বা এডিট করতে যে উনি বরং আরেকটু বেশি ভুল করে ফেললেন। তো এটা কি এরকম হয় যে ফিক্স করে দেওয়ার কোনো আপনি যদি সেই ফাইলটার অ্যাক্সেস আরেকজনকে দেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, যদি আপনার সেই মানে রিস্কটার কথা আপনার যদি মাথায় থাকে বা আপনার যদি এরকম মনে হয় যে সে এরকম হতে পারে, তো সেক্ষেত্রে আপনি আরেকটা কপি আপনার কাছে রাখবেন। আচ্ছা, ঠিক আছে? আপনি ধরেন যেটা শেয়ার করলেন ওইটা হচ্ছে উনাকে দিলেন, ২টা কপি করলেন, একটা আপনার কাছে রাখলেন, আরেকটা হচ্ছে আপনি শেয়ার করলেন। আমি সবসময় যদিও আমি এখন আপনাদের শিট দেখাচ্ছি, গুগল শিট দেখাচ্ছি, কিন্তু আমি হচ্ছে সারা জীবন হচ্ছে আপনার এক্সেলের মধ্যে নরমালি ওভাবে কাজ করে গেছি, বা আমি হচ্ছে মাইক্রোসফট অফিসে বেশি কাজ করি, বা অফিসের ক্ষেত্রেও সেটাই ব্যবহার করা হয়। জাস্ট হচ্ছে আপনার শিটটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য হচ্ছে বেশি সুটেবল, কারণ হচ্ছে খুব ইজিলি শেয়ার করা যায়। যেমন আপনি কমেন্টে শেয়ার করলেন খুব সুন্দর করে, এমন করে আসলে এক্সেলে শেয়ার করা যায় না। এক্সেলের ক্ষেত্রে হচ্ছে আপনার ওটা আপলোড করতে হয়, আপলোড করে পরে শেয়ার করতে হয়। তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার শিটটা খুব ইজি। তো এই জন্য আমরা শিটটা ব্যবহার করে থাকি। তো আমি যেটা করতাম আমার মানে মাইক্রোসফট অফিসের যে কাজগুলো আছে ওগুলো যখন করতাম, তখন আমি প্রত্যেক সময় কি করতাম, আগের যে আমি নতুন যে এডিটগুলো করছি ওটা তো রাখতামই, ওটা নতুন একটা ফাইল হিসেবে রাখতাম। আর আগের যেই ফাইলটা ছিল ওটাকেও আমি রেখে দিতাম। বাই চান্স যদি আমার এরকম মনে হয় যে না, আমি যেই এডিটগুলো করছি সেটা আসলেই ভুল হয়েছে, তাহলে যাতে আমি একটা মানে ফেরত গিয়ে আবার শুরু করতে পারি, এরকমভাবে আমি আসলে সেভ রাখতাম জিনিসটা। ওভাবে সেভ থাকলে আসলে সমস্যাগুলো হয় না। একটু সেফলি কাজ করতে হয় আরকি। আচ্ছা স্যার, হ্যাঁ। ভাইয়া জি বলেন। আমরা আপনি যে গুগল ড্রাইভ দিয়ে একটা কাজ শিখেছেন, ওটা কি মোবাইল দিয়ে করা যাবে না? মোবাইল দিয়ে করা যাবে। মোবাইল দিয়ে করার প্রসেসটা একটু ডিফারেন্ট। সেটার ভিডিওটা আমি আপনাকে দেব। যারা কম্পিউটার দিয়ে করবেন তাদের হচ্ছে আমি আশা করি আজকে রাত্রের মধ্যেই দিয়ে দিতে পারবো। কিন্তু যারা হচ্ছে
মোবাইল দিয়ে করবেন তাদের একটু অপেক্ষা করতে হবে। আমার হচ্ছে ভিডিওটা তৈরি করতে হবে, আমি কালকের মধ্যে আপনাদের সকালের মধ্যে দিয়ে দিব। তো ওটা হচ্ছে ওখানে একটু কথা বলে রাখা ভালো, যারা হচ্ছে গো ভার্সন ব্যবহার করতেছেন, কেউ কেউ আছেন যারা হচ্ছে মোবাইলের গো ভার্সন ব্যবহার করতেছেন। তো যারা গো ভার্সন ব্যবহার করতেছেন তাদের এই বিষয়টা হবে না, ঠিক আছে? আহ, তাদের জন্য হচ্ছে এটা করাটা পসিবল হবে না। কিন্তু যারা হচ্ছে নর্মাল অ্যান্ড্রয়েড ইউজ করতেছেন, মানে নর্মাল অ্যান্ড্রয়েড, তাদের ওয়ে দেখাই দিব। তাদের হচ্ছে আপনার গুগল ফটোজ নামে একটা, আমি যদি একটু ধারণা দিয়ে দিই, গুগল ফটোজ নামে একটা অ্যাপ আছে। ওই অ্যাপে আপনি ইমেজটা ওপেন করবেন, ইমেজটা ওপেন করার পর ওখান থেকে টেক্সট অপশনে যাবেন। টেক্সট অপশনে যাওয়ার পর হচ্ছে আপনার টেক্সটটা ও একটা সিলেক্ট করে দেবে, অটোমেটিকলি সিলেক্ট করে ফেলবে। ওই সিলেক্ট করার পর ওখান থেকে জাস্ট কপি করে আপনি একটা ডকের মধ্যে এনে বসাই দিবেন, ঠিক আছে? এইভাবে কাজটা হয়। তো আমি ওটার ভিডিও দেওয়ার চেষ্টা করব, ওটা আমি একটু বিস্তারিতভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু একটু কাইন্ডলি অপেক্ষা করতে হবে। আসলে কালকে সকালের মধ্যে আশা করি পেয়ে যাবেন। হ্যালো ভাইয়া, জি। এখন যে কাজটা দেখিয়েছে গুগল শিট থেকে গুগল ডকে কনভার্ট করা, তো গুগল না, এটা ইমেজ থেকে গুগল ডকে কনভার্ট করা। ইমেজটা কি আগে এমএস ওয়ার্ডে সেভ করা ছিল নাকি নেটের মধ্যে ছিল? না, এটা সম্পূর্ণ নেটে ছিল, আমি ড্রাইভে নিলাম, ড্রাইভে নিয়ে পরে কাজটা করছি আর কি। ভাইয়া, এই বিষয়ে টেক্সটটা যদি আমি গুগল থেকে নিয়ে কনভার্ট করা যাবে না গুগল ডকে? আমি তো দেখাচ্ছি আপনার ইমেজ থেকে কনভার্ট করা। আপনার টেক্সট তো আপনি মানে টেক্সটের কাজ তো আপনি টেক্সট আকারে আছেই। এখন ইমেজটাকে আপনি কিভাবে টেক্সটে কনভার্ট করতে পারেন আমি সেটা দেখাইছি। আর এখানে মানে প্রথম ক্লাসেই আপনাদের আসলে এটা দেখাইতে চাই নাই, অন্যভাবে দেখাতে ডাটা ভ্যালিডেশনে যেতে চাইছিলাম যদিও, কিন্তু ওভাবে হয় নাই। তবে আমি আরো কিছু জিনিস দেখাবো এর মধ্যে, হচ্ছে নেক্সট ক্লাসে হবে। তো আজকের ক্লাসটা যতটুকু আমার কভার করার হচ্ছে বেসিক যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমি আসলে আপনাদেরকে দিয়েছি। আমার যত যেভাবেই হোক আমি হচ্ছে আপনাদের এটা কমপ্লিট হয়েছে। আর আগের ক্লাসের সমস্যা ভালো হতো। জি বলছি স্যার, এই যে আপনি যে মাত্র যে কাজটা করলেন, যে ইমেজটাকে যে টেক্সটে কনভার্ট করলেন, এটা যদি আরেকবার দেখাই দেন তাহলে ভালো হতো আর কি। আচ্ছা, আরেকবার আমি এটা শর্ট ভিডিও দিয়ে দিব, ওটার মধ্যে আপনি দেখতে পারবেন। তারপরে যেহেতু আপনি বলেছেন আমি আরেকবার দেখাই দিতেছি। জি ভাই, আরেকবার দেখাই দিলে এটা ভালো হতো আর কি আমাদের জন্য। আচ্ছা, এই যে ধরুন কোনটা কনভার্ট করলাম, হ্যাঁ এই যে আমি একটা একটু মাইকগুলো বন্ধ করেন, আমি আবার বন্ধ করে দিতেছি, দাঁড়ান। ওকে, তো এই যে ধরুন আমি এই ইমেজটাকেই কনভার্ট করব, এটাকে আমি হচ্ছে আমার যে কম্পিউটার ছিল ওই কম্পিউটার থেকে ফাইলে আপলোডে গিয়ে আপলোড করেছি, এতটুকু তো হয়েছেই। তো এখান থেকে হচ্ছে আমি এই যে থ্রি ডটস মেনুটা আছে, এই যে থ্রি ডটসটা আছে, এই থ্রি ডটসে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন উইথ থেকে গুগল ডক্স, এটা জাস্ট এতটুকুই। যে গুগল ডক্সে চলে গেলাম। গুগল ডক্সে চলে যাওয়ার পর আমার এখানে প্রথমে ইমেজটা চলে আসলো। তো ইমেজ আকারে যে আসছে আমি আগের ইমেজটা হচ্ছে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন আমি এই যে উপরের লাইন একটা আসছে, সবসময় এই লাইনটা আসে, এই লাইনটাকে আমি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর হচ্ছে এই স্পেসটা আমি কমাই নিলাম। তো এরপর হচ্ছে আমি এই টেক্সটগুলো একটু অন্যরকম আছে, এটাকে আমি নর্মাল টেক্সটে নিয়ে যাব। এখান থেকে নর্মাল টেক্সট সিলেক্ট করে নর্মালে করলাম। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে জিনিসটাকে আমার জাস্টিফাই করতে হবে। আপনাদের সিম্পলি একটা কথা বলে রাখি, যে কোনো কাজ প্রফেশনালি করতে হলে আপনার জাস্টিফাই করতে হবে, ঠিক আছে? জাস্টিফাই করা ছাড়া কোনো ধরনের কোনো কাজ, প্রফেশনাল কাজ আপনি জমা দিবেন না, কারণ ওটা দেখতে খুব বাজে দেখায়, ঠিক আছে? আলটিমেটলি হচ্ছে আপনার জাস্টিফাই করতে হবে। তো জাস্টিফাই করার পর হচ্ছে আমি এখান থেকে আমার হেডলাইনটাকে একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটাকে আমি মিডলে নিয়ে আসবো, মিডলে নিয়ে আসলাম। এরপর আমি এখান থেকে আন্ডারলাইন করে দিতে পারি, আন্ডারলাইন করে যদি একটু বোল্ড করে দিই জিনিসটা আরো সুন্দর লাগবে। এরপর হচ্ছে আমি স্পেসিফিক মানে স্পেসগুলো দিলাম আর কি। আমি প্রত্যেকবার হচ্ছে আমি স্টার্টার করতেছি, সরি।
যেই হ্যাঁ, এই যে আমি স্পেস গুলো দিলাম, এরপর হচ্ছে এভাবে সুন্দর করে আপনি স্পেস দিতে পারেন। স্পেস দিয়ে এই লেখাগুলো সুন্দর করতে পারেন। আর হচ্ছে প্রত্যেকটা লেখাকে চেক করতে হবে, লেখার মাঝখানে যে বানানের ভুল বা গ্রামাটিক্যালি যে ভুলগুলো আছে ওগুলো দেখতে হবে, ওগুলো দেখে হচ্ছে ওগুলোর স্পেলিং গুলো আছে এভাবে ঠিক করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এই যে সাজেশন দিয়েছে ও কিছু, ওগুলো একটু দেখে আপনার মানে স্পেলিং গুলো একটু ঠিক করে নিতে হবে। এবং অবশ্যই মনে রাখতে হবে যে সাংবিধানিক যে বিষয়গুলো আছে বা সাহিত্যিক যে বিষয়গুলো আছে সেগুলোকে চেঞ্জ করা যাবে না, পড়ে বুঝে নিতে হবে। যদি এতটাই ইজি হতো যে এক ক্লিকে ঠিক হয়ে গেছে, তো তাহলে ওই মানে যারা আপনাকে কাজটা দিতেছে তারা নিজেরাই করে নিত। এটার মধ্যে যে অনেক কাজ আছে, আপনি যদি 100 পেজের এই কাজটা করতে যান, এখানে তো একটা পেজ দেখালাম এবং সেটার মধ্যেও আমি অল্প করে বুঝাই দিলাম। এখানে আমি যদি একটু সময় দেই বা একটু ভালো মতো করি তাহলে এটাকে আরো সুন্দর করে ফরম্যাটিং করা যায়। আপনারা সেভাবেই করবেন এবং এটাই হচ্ছে বিষয়টা, সম্পূর্ণ বিষয়টা হচ্ছে এটাই। এছাড়া এখানে তেমন কিছু কাজ নেই। এখন এখান থেকে আপনার ফাইল কনভার্সন যেটা আছে, ফাইল কনভার্সনে আরেকটা কাজ আছে। এখন ধরেন আপনার এই কাজটা যদি আমি আরেকটু দেখাই, ভুলে গেছিলাম আপনাদের, আসলে এত কথা বলতেছেন আমি আসলে কি কতটুকু যে মানে টপিকটাই মাঝে ভুলে যাচ্ছি আসলে। ধরেন এই জিনিসটাকে আপনার এইভাবে জমা দেওয়ার থেকে, এভাবে সাবমিট করার থেকে হচ্ছে আপনার প্রফেশনাল ওয়েটা হচ্ছে পিডিএফ এ সাবমিট করা। কিভাবে সাবমিট করা? পিডিএফ এ সাবমিট করা। পিডিএফ এর মাধ্যমে যদি আপনি সাবমিট করেন তাহলে সেটা আসলে প্রফেশনাল লাগে। তো এখানে আমি হচ্ছে ইমেজটাকে ডকে কনভার্ট করলাম। ডকে কনভার্ট করার পর এখান থেকে ফাইলে চলে গেলাম। ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে আমি ডাউনলোড দিব। ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর হচ্ছে এই যে পিডিএফ ডকুমেন্ট যেটা আছে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে হচ্ছে ও ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন ও ডাউনলোড হয়ে গেছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এই যে ডাউনলোড হয়ে গেল, আমরা এটাকে একটা পিডিএফ আকারে ডাউনলোড করলাম। এখন এই পিডিএফটাকেই আমি আবার চাইলে, ধরুন আপনাকে একটা ক্লায়েন্ট একটা পিডিএফই দিছে, এই পিডিএফটাকে আপনি ডকে কনভার্ট করবেন। তো ডকে কনভার্ট করার জন্য আপনার কি করতে হবে? তো ডকে কনভার্ট করার জন্য আপনার সেই একইভাবে হচ্ছে আপনি ওই একইভাবে এই কাজটা করতে পারবেন। সিম্পলি আপনি হচ্ছে প্লাস আইকনে ক্লিক করলেন, ফাইল আপলোডে ক্লিক করলেন, ফাইল আপলোডে ক্লিক করার পর ডাউনলোডসে চলে গেলেন। ডাউনলোডে চলে যাওয়ার পর এই যে এইটা আছে, এটাকে আমি আপলোড করলাম। এই যে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর আমরা হচ্ছে এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে এখন আমি কনভার্ট করব। এই যে দেখেন এখানে চলে আসছে, কই, হ্যাঁ এই যে এখানে চলে আসছে। তো এইখান থেকে হচ্ছে আমি, না আমারটা হচ্ছে 1 ছিল, তাই তো? সরি, হ্যাঁ এই যে, না এটাও তো না, আসলে অনেক ফাইল হয়ে গেছে তো একটু খুঁজে পাওয়াটাও টাফ। আচ্ছা, একটু সময় দিবেন যদি, দুঃখিত আসলে। এটাকে আসলে একটা ফোল্ডারে ওপেন করা। আচ্ছা, আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না, আমি একটা ফোল্ডারে ওপেন করি। আমার হচ্ছে এই ফোল্ডারটাতে আমি মানে যদি আপলোড করি, ফোল্ডারের ভিতরে চলে গেলাম। ফোল্ডারের ভিতরে চলে গিয়ে আমি আবার আপলোড করতেছি। ওখান থেকে আমার অনেকগুলো ফাইল আছে, তাই খুঁজে পেতে সমস্যা হবে। এখান থেকে আমি এভাবে সহজে খুঁজে নিতে পারবো। আচ্ছা, এই যে চলে আসলো। এখান থেকে আমি হচ্ছে 3 ডটস মেনুতে ক্লিক করব। 3 ডটস মেনুতে ক্লিক করলে ওপেন উইথ গুগল ডক্স। এই যে গুগল ডক্স এর মাধ্যমে দিলাম, ঠিক একইভাবে যেভাবে আমরা হচ্ছে গুগল এটাকে হচ্ছে ইমেজ থেকে ওয়ার্ডে কনভার্ট করছিলাম, ওয়ার্ড থেকে পিডিএফ এ কনভার্ট করলাম, ঠিক সেভাবে পিডিএফটাকে ভাঙিয়ে আমি খুব সহজে গুগল ডকের মাধ্যমে এটাকে হচ্ছে একটা ওয়ার্ড ফাইল বলেন বা ডক ফাইল বলেন, সেটাতে কনভার্ট করে নিলাম। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এখন কেউ প্রশ্ন থাকলে একটু করতে পারেন।
ভাইয়া আমি ওই যে জাস্টিফাইটা একটু দেখালেন যেটা ওইটা একটু ক্লিয়ার করে দিতেন যদি। জাস্টিফাইটা হচ্ছে আপনার মাইকটা বন্ধ করে দেন, আপনার মাইকে প্রচুর আওয়াজ হচ্ছে। জাস্টিফাইটা হচ্ছে জাস্ট আপনার লাইনগুলোকে হচ্ছে সমানভাবে ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে। জাস্টিফাই যদি আমি বন্ধ করে দেই, যেমন ধরেন এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি জাস্টিফাই না করে লেফটে অ্যালাইন করি, লেফটে অ্যালাইন করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা লাইন এখানে শেষ হচ্ছে, একটা লাইন এখানে শেষ হচ্ছে, আরেকটা লাইন এখানে শেষ হচ্ছে, আরেকটা লাইন একটু বাইরে শেষ হচ্ছে, আরেকটা লাইন একটু দেরিতে শেষ হচ্ছে, মানে আগেই শেষ হয়ে যাচ্ছে। তো এটা যাতে না হয় এই জন্যই আসলে আপনার জাস্টিফাইটা করা, ঠিক আছে। এই যে দেখেন এখন জাস্টিফাই যে করা আছে, এই জাস্টিফাই করার কারণে প্রত্যেকটা লাইন একই জায়গায় শেষ হচ্ছে, বা এটা দেখতে একটু ই লাগতেছে, যেমন এই জায়গাটা জাস্টিফাই করা, এইটা আবার জাস্টিফাই করা না। সো এগুলো একটু মানে জাস্টিফাই করলে আপনার জিনিসটা প্রফেশনাল লাগে, এই আর কি। স্যার আপনি বলছিলেন যে জেপিজি থেকে ডকে কনভার্ট করার পরে সেভ যেন আমি পিডিএফ এ করি, কিন্তু যদি ক্লায়েন্ট আমার কাছ থেকে জেপিজি থেকে এই ওয়ার্ড ফাইল চায়, সেই ক্ষেত্রে তো আমাকে ওয়ার্ড ফাইলে সাবমিট করতে হবে, তাই নয় কি? সেটা অবশ্যই আপনাকে ওয়ার্ড ফাইল সাবমিট করতে হবে। আমি বলেছি যে আপনার হচ্ছে পিডিএফটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আমি আপনাকে এটা বলছি যে পিডিএফ এ সাবমিট করাটা বেটার। এখন আপনি একটা ক্লায়েন্টকে যখন কাজটা সাবমিট করবেন, তখন আপনার কাজ হবে যে আপনি দুইটাই দেন, ঠিক আছে। ক্লায়েন্টের মনে হতে পারে যে এখানে দুইটা ওয়ার্ড বেশি হলে ভালো, তো ক্লায়েন্ট এখানে অ্যাড করে নিতে পারে, তো ওই সুযোগটা ক্লায়েন্টকে দিতে হবে, ঠিক আছে। তো এই জন্য আপনি যেটা করবেন যে আপনার ডকের সমস্যা হচ্ছে ডক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মানে ওপেন হইতে পারে, এক এক কম্পিউটার এক এক রকম করে ওপেন হয়। যদি সেটিংস অন্যরকম থাকে আরেক কম্পিউটারে, তাহলে ওটা হচ্ছে আরেকভাবে ওপেন হয়। তখন আপনি যেভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন বা আপনি যেভাবে সুন্দর করে কাজটা করে দিয়েছেন, ওইটা অনেক সময় দেখা যায় না। তো আপনার কাজ হবে যখন আপনি এটা করবেন, তখন আপনার দোনো ফাইলই আপনাকে দিতে হবে, ঠিক আছে, একটা পিডিএফ একটা ডক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমার ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল দুইটাই সাবমিট করতে হবে। হ্যাঁ, দুইটাই আপনি সাবমিট করবেন। একটা হচ্ছে যে যদি এরকম হয় বাই চান্স যদি ডক ফাইলটার কোনো প্রবলেম থাকে, বা ডক ফাইলটা ওনার সেটিংসের কারণে যদি আপনি যেভাবে সেট করে দিয়েছেন ওইভাবে সেট না হয়, তাহলে যাতে উনি পিডিএফ দেখে বুঝতে পারে যে আপনি কিভাবে সেট করে দিয়েছেন, ঠিক আছে। বা উনি পিডিএফটাকে প্রিন্ট করে নিতে পারে, ঠিক আছে। সিম্পল। এখন আপাতত হচ্ছে আপনাদের কনভার্সন নিয়ে হয়তো টপিক। হ্যাঁ হ্যাঁ বলেন। যে কোশ্চেনটা হচ্ছে যে এখানে যে সেন্টেন্স গুলো আছে, যে টেক্সট গুলো যে মানে গ্রামারের লিস্টে আপনার থাকতে কথা পারে, আমি বুঝতেছি না, সরি, আপনার মানে অনেক একো হচ্ছে। ইকো হচ্ছে, মনে হয় হেডফোন দিয়ে কথা বলছে সম্ভবত। হ্যাঁ, আপনার কথা বোঝা যাচ্ছে না, কাইন্ডলি আপনি মেসেজ করতে পারেন, মেসেজে লিখতে পারেন। আমার ইউজফুল ইন্দো মায়াক না থামো, একটু না থামো। আপনি এই যে মেসেজ বক্সটা আছে এখানে আপনি লিখতে পারেন। ফাইবার অ্যাকাউন্টে কিভাবে সাজাবেন সেটা এখনই আলোচনা করব না, সেটা আপনাদের যখন ক্লাস হবে তখন দেখানো হবে। এখানে কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলো আমি দেখতেছি। আর আপাতত আপনার ফাইল কনভার্সন নিয়ে আমাদের যে আর কোনো কিছু বাকি আছে বা কোনো সমস্যা আছে আমার সেটা মনে হয় না। ফাইল কনভার্সন যেটা আমি দেখাতে চেয়েছিলাম ওটা দেখানো হয়েছে। তবে এখন হচ্ছে আপনাদের মানে কথা বলার কারণ হচ্ছে আমার মানে যেভাবে আগানোর কথা ছিল আমি ওভাবে আগাইলাম না। ফাইল কনভার্সনটা আসলে আরেকটা টপিক পরে দেখাইতাম আমি, তো যাই হোক এটা দেখায় দিলাম। আর হচ্ছে যে তবে একটা সমস্যা হলো, ওটা হচ্ছে আমার যে মোবাইল ভিডিওটা আমি চিন্তা করছিলাম যে ফাইল কনভার্সন দেখানোর আগেই তৈরি করে রাখবো, যাতে ফাইল কনভার্সন দেখানোর সাথে সাথে দিয়ে দিতে পারি। তো এখন ওটাই একটু প্রবলেম হবে। তো আশা করি যারা মোবাইলে করবেন তারা একটু ধৈর্য ধরেন, আমি টাইমলি দিয়ে দিব আর কি। এই হচ্ছে। হ্যাঁ, কনভার্সন নিয়ে আর একটু কথা ছিল, সেটা হলো যে আপনি যে জেপিজি থেকে কনভার্ট করলেন ডকুতে এবং আমরা এটা সাবমিট করলাম, মূলত তো ডাটা এন্ট্রির এইটাই কাজ নাকি? বাকি আমরা সাবমিট কিভাবে করবো সেটা পরের হিসাব, ক্লায়েন্টের সাথে কিভাবে যোগাযোগ করবো, বাকি মূল কাজটা তো এইটাই যেটা দেখালেন আজকে আমাদের। হ্যাঁ, মূল কাজটা এটাই। আপনার হচ্ছে ডাটাটা কনভার্ট করতে হবে, ঠিক আছে। ক্লায়েন্টের কাছে সেই সময়টা নাই যে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে যে সাধারণত এই কাজগুলো হচ্ছে বিদেশি ক্লায়েন্টরা দিয়ে থাকে।
তো ওরা যেহেতু রিসার্চের কাজ করে, ওরা যদি ওইভাবে কাজ করে, এজন্যই আমি হচ্ছে আপনাদেরকে মানে ডকের মাধ্যমেই করে দেখাইলাম, গুগলের মাধ্যমেই করে দেখাইলাম। তো ওদের হচ্ছে এই জিনিসটা নেই, ওরা হচ্ছে আপনাদেরকে হিউজ পরিমাণ একটা ফাইল দিবে, হয়তো 200 পেজের বা 100 পেজের একটা ফাইল দিবে। ওটার মধ্যে আপনাকে এইভাবে কনভার্ট করতে হবে। কনভার্ট করে আমি যেহেতু একটা করলাম, আর একটাও কিন্তু আমি পুরোটা করি নাই, হ্যাঁ, এখানে গ্রামাটিক্যালি রিচেক দেওয়া অনেক ব্যাপার-স্যাপার আছে। তো যখন আপনাকে 200 পেজের একটা কাজ দিবে, তখন এই 200 পেজের কাজ করতে আপনার কমসে কম মানে 5-6 ঘন্টা লেগে যাবে। যে সবকিছু চেক করবেন, করবেন। আপনি মনে করতেছেন যে বিষয়টা, হ্যাঁ, হ্যাঁ, ওটা আরো বেশি লাগতে পারে। হ্যাঁ, আপনার মানে মনে করতেছেন হয়তোবা যে জিনিসটা খুব মানে এত সহজ কাজের জন্য এত দিবে কেন? কিন্তু উনাদের হচ্ছে এই মানে বিষয়টা মানে এই সময়টা উনাদের কাছে নাই, বা এই জিনিসটা অনেকে মানে করতেও চাইবে না। এটা একটা হ্যাসেল, অনেক বড় একটা হ্যাসেল। তো এই যে কাজটা করবেন, আমি দেখালাম খুব ইজিলি হয়ে গেল, কিন্তু আপনার নিজেরও আসলে কিছু বেসিক্স থাকতে হবে। আপনার গ্রামাটিক্যালি জিনিসগুলো বুঝতে হবে যে কোনটা কোথায় হচ্ছে সাহিত্যের কথা ব্যবহার করা হয়েছে, কোথায় হচ্ছে আপনার এই যে যেমন ধরুন আমি আগে বলেছি যে আমি একজন সাহিত্যের স্টুডেন্ট। তো রবীন্দ্রনাথ নিজের সাহিত্য চর্চার ক্ষেত্রে অনেক ধরনের ওয়ার্ড উনি ইনভেন্ট করছেন, ঠিক আছে? অনেক ধরনের ওয়ার্ড উনি ইউজ করছেন যেটা হচ্ছে বাংলায় ছিল না বা সংস্কৃতে ছিল না। তো এরকমভাবে সাহিত্যের ক্ষেত্রে অনেক ধরনের ওয়ার্ড ইউজ করা হয়। এখন ওটা তো আর মানে ডক বা গুগল সেটা জানে না, বা এক্সেলও সেটা জানে না। তো তারা ওইটাকে ভুল দেখাবে, লাল দাগ দেখাবে। এখন আপনি এক্সেলের কথায় যদি সেটাকে মানে লাল দাগটাকে আপনি যদি চেঞ্জ করে দেন, তাহলে হচ্ছে আপনার ওটা ভুল হবে। ওটা ক্লায়েন্ট আপনাকে ওটা কমপ্লেন করবে এবং আপনাকে নেগেটিভ রিভিউ দিবে। তো এই সমস্ত বিষয়গুলো বারবার চেক করা। তারপর ক্লায়েন্টের অনেক ধরনের ভুল থাকবে। ওদের হচ্ছে আপনার মানে ওই যে দাড়ি কমার মধ্যে ভুল থাকবে। তারপর হচ্ছে আপনার যে অনেক ওয়ার্ড ভেঙে যাবে। দেখা যাচ্ছে যে ওয়ার্ড এক জায়গায় চলে আসছে, আরেক জায়গায় অর্ধেক এক জায়গায় আছে, অর্ধেক আরেক জায়গায় চলে গেছে। তো এরকম অনেক ছোট ছোট কাজ যেগুলো আছে মানে ঠিক করা, যে সুন্দর করে একটা ফরম্যাট তৈরি করা, এটার মধ্যে অনেক হিউজ পরিমাণ কাজ আছে। তো এই কাজটার আসলে ডিমান্ডও অনেক বেশি। এই কাজ অনেক পাওয়া যায় আপনাদের মার্কেট প্লেসে। তো এটা খুব সহজে করা যায়, কিন্তু টাইম কনজিউমিং। তো এটা হচ্ছে এই বিষয়। ছোট্ট একটা বিষয় ছিল স্যার, যে ক্লায়েন্ট আমাকে 100 পেজ বা 200 পেজের কাজ দিল, জেপিজি পেজ দিল। তো আমি কাজ করতে গিয়ে বা কনভার্সন করতে গিয়ে দেখা গেল 100 পেজের জায়গায় 100 পেজের বেশি লাগলো বা কম লাগলো, কিন্তু কাজটা পুরো হলো। সেই ক্ষেত্রে এই কোনো বিষয় না, আছে কিনা? সেক্ষেত্রে আপনার হচ্ছে ক্লায়েন্ট আপনাকে ক্রাইটেরিয়া বলে দিবে। ওনার ক্রাইটেরিয়া যেটা থাকবে ওটা বলে দিবে। উনি যদি বলে যে আমার 100টা পেজ আমার 100টা পেজেই হতে হবে, যেখানে যেরকম যতটুকু আছে আপনি ওখানে অতটুকুই দিবেন, তখন আপনাকে সেইভাবে সাজাতেও হবে। ঠিক আছে? এই যে এই একটা জিনিস নিয়ে আসলেন, এটাও একটা বিষয় যে আপনাকে যখন ডক কনভার্ট করে দিবে, তখন হচ্ছে সব একসাথে কনভার্ট করে দিবে। ঠিক আছে? আপনার 100 পেজের কাজও 50 পেজে নিয়ে আসবে। তখন ওটারে আপনার স্পেসিফিং মানে স্পেসটা ঠিক করতে হবে, সবকিছু করতে হবে। তো ওটা করে আপনাকে সুন্দর করে ওটা সাজিয়ে ওনাদের ডিমান্ড অনুযায়ী, ওনাদের অনুযায়ী যদি বলে যে না, আমার এখানে যেই ছবিগুলো ছিল, আমার যেই মনে করেন উনি ধরেন আপনাকে একটা জেপিজি ফাইল দিছে, ওই জেপিজি ফাইলের মধ্যে ধরেন একটা প্রাণীর ছবি ছিল, বা ওনাদের যেই রিসার্চ আছে ওই রিসার্চের কিছু ছবি ছিল, ওই ছবিগুলিও আমাকে ওখানে অ্যাড করে দেন, খুঁজে বের করে, তখন আপনাকে সেটাও করতে হবে। ঠিক আছে? আর সেই ক্ষেত্রে তো যে আমার 100 পেজের কাজ 50 পেজে আমাকে ডোকো কনভার্ট করে দিল, তো আমি তো বুঝবো না কোনটা কোন পেজে ছিল। সেজন্য কি আমি ওইগুলো প্রিন্ট করে সেটার জন্য নেব? আপনি হচ্ছে যেটা আপনার যে ফাইলটা আপনাকে দিবে ক্লায়েন্ট, ওই ফাইলটা দেখে আপনাকে করতে হবে। ওই ফাইলটাকে রেফারেন্স ফাইল হিসেবে রাখতে হবে। ঠিক আছে? যে আমি এটা রেফারেন্স ফাইল হিসেবে রাখলাম এবং এটা দেখে হচ্ছে আমার ওইভাবে করতে হবে। আমাদের স্টুডেন্টই একজন ছিল যে ও 200 পেজের একটা কাজ পেয়েছিল এরকম। ক্লায়েন্ট ও ভাবছে যে খুব ইজিলি হয়ে যাবে। আমার গত ক্লাসের আগের ক্লাসে মনে হয়। তো খুব ইজিলি হয়ে যাবে ভাবছিল, কিন্তু ওর যেটা হয়েছিল, ক্লায়েন্ট যে ইমেজটা দিছে ওটার মধ্যে প্রচুর আপনার মানে এই সিম্বলে অনেক প্রবলেম ছিল, যে দাড়ি কমা যেগুলো থাকে ওগুলোতে অনেক প্রবলেম ছিল। আর ও হচ্ছে ডাইরেক্ট কনভার্ট করে ও বলছিল যে স্যার ক্লায়েন্টকে দিয়ে দিই। আমি বললাম যে না, এটা দিয়েন না, আমি আপনাকে ক্লাসে আলোচনা করবো। পরে ওনাকে ক্লাসের মধ্যে আমি পরবর্তী ক্লাসে এই হোমওয়ার্ক হিসেবে আমি এটাই আলোচনা করছিলাম আর কি,
বাকিদের হোমওয়ার্ক আর দেখি নাই। ওটা নিয়ে আসলে বুঝাইছিলাম যে এটার মধ্যে কি কি প্রবলেম থাকতে পারে আর আপনারা কিভাবে এটা একটু ঠিক করতে পারেন। ওটা নিয়ে আসলে গত ব্যাচে হচ্ছে আপনার 609 যেটা ছিল ওটা আমি করাইছি। তো ওই ব্যাচে আমার এটা নিয়ে আলোচনা হয়েছে মানে ডিটেলস। জি ধন্যবাদ স্যার। হ্যাঁ ভাই, হ্যালো আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো ভাই, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, একজন হ্যাঁ ভাই, আমি আজকে নতুন ক্লাসে আচ্ছা। জয়েন করেছি। হ্যালো, হ্যাঁ, জি। তো আমার ক্লাসগুলো কবে কবে হবে একটু বলেন। আর আমার মনে হয় যে আজকে 11টা বেজে পার হয়ে গেছে, আজকে মনে হয় এখানে কুইট করা উচিত। আমার মনে হয় যে হ্যাঁ, এতগুলো আমি নিতে এখানে পারছি না কুইট হঠাৎ করে করে। দিব। আমি সেভাবেই আগাচ্ছিলাম। আসলে সবাই আর ক্লাসগুলো কবে কবে হবে আমাদের একটু জানিয়ে দিলে ভালো হয়। ক্লাসগুলো হচ্ছে শনি আর মঙ্গলবার হবে 9টা বাজে। শনিবার মঙ্গলবার রাত 9টায়। আচ্ছা। হ্যাঁ, যদি আমার কোনো প্রবলেম থাকে বা কোনো কারণে যদি আমি না নিতে পারি তাহলে আমি গ্রুপে পোস্ট করে দিব। আপনারা সেটা একটু কাইন্ডলি দেখে নেবেন। কারণ আচ্ছা। মানুষ তো সেভাবে কখনো না ঠিক আছে, এটা হতেই পারে, স্বাভাবিক। হ্যাঁ, শারীরিক অসুস্থতা ঠিক থাকতে আছে। পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমার কোশ্চেন ছিল একটা। জি বলেন। হ্যাঁ, ওই যে আপনার হচ্ছে প্রচুর echo হচ্ছে। আপনার কথা আমি ওই আসতেছে না। আপনার প্রচুর echo হচ্ছে। দাঁড়ান, আমি একটু ইয়াটা ঠিক করি। হ্যাঁ সরি ভাই, এই যে 200 পেজের কনভার্সন বা 100 পেজের কনভার্সন, এগুলাতে মানে মিনিমাম পেমেন্ট কিরকম থাকে? একটা আইডিয়া দিলে ভালোই তো ভাই। এটা আপনাকে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভেরি করে। ঠিক আছে? ওটা হচ্ছে আপনার প্রথম অবস্থাতে আপনাকে অত বেশি দিবে না। ঠিক আছে? আপনি যখন নিউ হবেন তখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অত বেশি দিবে না, এটাই স্বাভাবিক। যখন আপনার ধীরে ধীরে এক্সপিরিয়েন্স হবে সেই ক্ষেত্রে আপনি তখন বেশি চার্জ করতে পারবেন। ঠিক আছে? এখন যদি আমি ফাইবারের কথা ধরি, ফাইবারে হচ্ছে মিনিমাম বর্তমানে যেটা আছে ওটা হচ্ছে $20। $20 এর নিচে কোনো কাজ হয় না। তো আপনি ধরতে পারেন যে মিনিমাম ফাইবারে কাজটা করলে $20 পাবেন। আর আপওয়ার্কে যেটা হয়, আপওয়ার্কে $5 এর কাজও আছে। তো $5 এর কাজও হতে পারে এটা, আবার $10 এর কাজও হতে পারে, বা আপনাকে $20 ও অফার করতে পারে। তো এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করবে আর কি। ঠিক আছে? আর যারা গ্রুপে অ্যাড হতে পারেননি তারা আমাকে কাইন্ডলি মেসেজ করবেন। আমি যদি আজকে এখন এটার পরে হচ্ছে ক্লাসের পরে আমাদের আরেকটা মিটিং আছে, ওই মিটিংয়ে জয়েন করতে হবে। আমি চেষ্টা করব আজকে আপনাদের রাত্রের মধ্যে এই রেকর্ড ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য। আর রেকর্ড ভিডিওর পাশাপাশি যেই সাপোর্ট ভিডিওগুলো আছে, ফাইল কনভার্সনের যে মানে ভিডিও আছে, ওটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আর মোবাইলের যেটা আছে ওটা একটু অপেক্ষা করতে হবে, আগামীকালকে পেয়ে যাবেন। সেভাবে করে আপনারা ফাইল কনভার্সনটা করবেন। আর আমি হোমওয়ার্কটাও দিয়ে দিব আজকে বা আগামীকালকের মধ্যে। ঠিক আছে? জি হোমওয়ার্ক, জি ঠিক আছে ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। হোমওয়ার্ক স্যার ভালো কি রিলেটেড থাকে স্যার? এই টপিক রিলেটেডই থাকবে, যেটা পড়াইছি সেই রিলেটেডই তো হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। মা